মাঝরাত কলকাতার বাইরের দিকে একটা পরিত্যক্ত শ্মশান। প্রকৃতিতে বইছে মৃদু বাতাস, সেই বাতাস যেন ভারী শীতল আর অদ্ভুতভাবে নীরব। মাঝে মাঝে শোনা যায় পেঁচার ডাক, আবার শোনা যায় দূর থেকে কোনো জানোয়ারের কান্নার মতো শব্দ। হতে পারে সেটা কোনো মাংস খেকো শেয়াল। কাছে বিরাট চাঁদ নেই, চাঁদের আলোয় যেন ভয় পেয়ে গেছে, যেন গাছের আড়াল থেকে মুখ লুকিয়ে রেখেছে। চারিদিকে অন্ধকার, কেবল একটি স্থান আলোকিত। পরিত্যক্ত শ্মশানে 3টো দেহ আগুনে পুড়ছে, ধোঁয়ায় ভরে উঠেছে আকাশের দিকে। চারপাশে বিদঘুটে গন্ধ বিভৎস যেন। কিন্তু আশ্চর্যের বিষয়, লাশ পড়লেও এখানে কেউ কাঁদছে না, কেউ কারোর আত্মীয় নেই, কেউ শেষ কীর্তনে ফুল আনেনি। শুধু এক যুবক দাঁড়িয়ে আছে সামনে, অত্যন্ত নির্লিপ্তভাবে আগুনের দিকে তাকিয়ে সে বলে, তোদের মৃত্যু শুধু আমার হাতে, তোদেরকে এখন উপরওয়ালাও চেয়েছে আমার হাতে মৃত্যু হোক। ওর চোখে অদ্ভুত এক আগুন দেখা যায়, তা আরো ভয়ঙ্কর, আরো জ্বলন্ত। এই একটু লাশের দিকে এগিয়ে আসে, তারপর আবারও বিড়বিড় করে বলে, 3টা শেষ, আরো 12টা বাকি। সে নিজের সাথেই কথাটা বলল। তার কণ্ঠস্বর ছিল না কোনো অনুতাপ, বরং ছিল একরকম শান্তি। তার নাম শ্রাবণ, কিন্তু এখন সে এই নামে পরিচিত নয়। শ্রাবণ তার ফোন বের করলো, স্ক্রিনে কিছু কোড টাইপ করলো। একটা মেসেজ ডার্ক ওয়েবে আপলোড হলো। টার্গেট 1 কমপ্লিট, দ্য বার্ন্ড শ্যাডো লিপস ব্ল্যাক ঘোস্ট। শ্রাবণ মূলত ডার্ক ওয়েবে ব্ল্যাক ঘোস্ট নামে পরিচিত। ফ্ল্যাশব্যাক 4 সপ্তাহ আগের ঘটনা। রাহিদ সাহেব দেশের অন্যতম প্রভাবশালী নেতা, শিল্পপতি, ব্যবসায়ী। তার একমাত্র মেয়ে রিধি, কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী, সুন্দরী, অহংকারী, ক্যারিয়ার ডিফারেন্ট। তার একদিন হঠাৎ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে একটা ভিডিও, একটি ডিপফেক পর্ন ভিডিও। এই ভিডিওতে রিধির মুখ বসানো, তবে ভিডিওটা ভুয়া, কুৎসিত, ভয়ানক। সাথে মিডিয়ার আগুন লেগে যায়, খবরের কাগজে, ইউটিউবে, ফেসবুকে। সেখানে একটাই টপিক, নেতার মেয়ে কেলেঙ্কারি। রাহিদ সাহেব রেগে যান, কিন্তু রাষ্ট্রীয় সম্মান রক্ষার জন্য চুপ করে থাকেন। কে বা কারে সব ভিডিও ছেড়েছে কেউ জানে না। উনি রেগে তার মেয়ের কাছে আসে। ভিডিওতে দেখানো হয়েছে একটা ছেলের বুকের ওপর অর্ধনঙ্গন হয়ে রিধি শুয়ে আছে। এরপর ছেলেটা রিধির গা থেকে এক এক করে কাপড় খুলে নেয়, রিধির পুরো রংন হয়ে যায়। তারপর রিধিকে বিছানায় ফেলে, ছেলেটা রিধির ওপর ঝাঁপিয়ে পড়ে। রিধিও যেন খুশি অনেক, এমন ভাব যেন রিধি তার বয়ফ্রেন্ডের সাথে এমন করছে। আর সেটা গোপন ক্যামেরা ভিডিও ধারণ করা হয়েছে। এরপরও ভিডিও অফ হয়ে যায়। রাহিদ সাহেব রিধির সামনে এসে বলে, এইসব কি নিধি? আমার মান সম্মান বলে কিছুই রাখলি না। তোলো কি ধরনের কাজ? তুই জানিস তোর এ ধরনের কাজের জন্য আমার ক্যারিয়ার হুমকির মুখে। এসব ভাইরাল হওয়ার আগে তুই মরে গেলি না কেন? বাজে মেয়ে বলে সবাই তোকে। আমার কলিগরা আমার সামনে তোর ভিডিও এনে দিচ্ছে। কি চাস আমি মরে যাই? তোর মতো মেয়ে যেন কারো ঘরে না হয়। বল ছেলেটাকে, তাকে বিয়ে করবি, লাইভ করবি বিয়েটা। বাবা প্লিজ, ভুল বুঝিও না। আমি না মেয়েটা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি কোনো ছেলেকে পাত্তা দিইনি। এটা ফেক ভিডিও, এটা এআই দিয়ে বানানো। কেউ আমার কথা কেন বুঝতে পারছে না? আমি না, আমার ছবি দিয়ে ভিডিওটা কারা বানিয়েছে জানি না, ছেলেটাকেও চিনি না। চুপ, কোনো কথা শুনতে চাই না আমি। রুম থেকে আর বের হবি না তুই। রাহিদ সাহেব কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। মেয়েটাকে তিনি বেশ গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছে। কি করবে তিনি বুঝতে পারেন না। তবে রিধি নিজেকে যেন সামলাতেই পারছে না। সে নিজে থেকে চুপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলছে না, কারোর সাথে 3 দিন ধরে দেখা করেনি। বন্ধ করে দিয়েছে তার সকল প্রোফাইল, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে টিকটক, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফোন নাম্বার, সব কিছু অফ করে দিয়েছে সে। তার চোখে এখন এক অদ্ভুত শূন্যতা। আর সেই সময়ের ছায়ার মতো ফিরে আসে শ্রাবণ। এই শহরে তাকে কেউ চেনে না, তাকে কেউ কখনো বিশ্বাস করে না, দেখেনি আগে কেউ, দেখেছে তবে সে শ্রাবণ তাকেও জানে না। কিন্তু শ্রাবণ এখন জানে রিধির সাথে হওয়া এই ঘটনার পেছনে কে কে জড়িত। প্রথম 3 জন ছেলে যারা রিধির কলেজের ছাত্র, এরপর একসময় রিধির বন্ধুও ছিল। তারা মিলে এআই দিয়ে ভিডিও বানায়। তাদের হেড ড্রাইভার, সফটওয়্যার, কোড সবই শ্রাবণের নজরে ছিল। এখন তারা পুড়ছে আগুনে, আগুন নেভেনি। শ্রাবণ এখনো সেখানে দাঁড়িয়ে। শ্রাবণ আগুনের কাছে যেয়ে সিগারেট জ্বালিয়ে নিজের সাথেই বলে, তারা ভাবছিল মেয়েটাকে শেষ করে দেবে। তারা জানে না, মেয়েটাও এখনো জানে না কে তার সাথে ছায়ার মতো লেগে আছে। তারা এটাও জানে না প্রতিশোধ কখনো সরাসরি আসে না, ছায়া হয়ে আসে। আর সেই ছায়ার নাম শ্রাবণ। প্রসাদ সম বাড়িতে সামনে একজন নতুন ব্যক্তি এসেছে। দেখতে ছেলেটা স্মার্ট, চোখে সানগ্লাস, হাতে এক ল্যাপটপ ব্যাগ রাখা। তার পরিচয় আরিয়ান মির্জা, সাইবার সিকিউরিটির এক্সপার্ট, প্রধান নিরাপত্তা
উদ্দেশ্যটা হিসেবে নিয়োগ পেয়েছে সে। রাইসাবের বাড়ি এখন যেন একটা নীরব প্রতিযোগিতার খেলায় নেমেছে, কারণ রিধি নামটা শুনেই সবার মুখ ভার হয়ে গিয়েছে। সে এখন বাইরে যায় না, কারোর সাথে কথা বলে না, কারোর সাথে মিশেও না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। রিধি খুব সকালে এসে বসেছে তার প্রিয় অতি পছন্দের ফুল বাগানে। সকাল 7টা। কলকাতার চিত্রপুরের সবচেয়ে অভিজাত এলাকা, 3 তলার এক রাজকীয় বাংলো, যার প্রতিটি দেওয়ালে যেন প্রাচুর্যের উপমা। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ, পরিচয়পত্র হাতে, গেটে কড়া নিরাপত্তা। গার্ড জিজ্ঞাসা করলো। আরিয়ান মির্জা, সাইবার ডিপার্টমেন্ট হেড। গার্ডের সামনে একটি লিগ্যাল কার্ড বের করে দেয় শ্রাবণ। সে নিজের নাম কেন গোপন রাখলো সেটা কেউ জানে না। গার্ড সেটা চেক করে ভেতরে ঢোকার পারমিশন দেয়। শ্রাবণের একটা ছদ্ম পরিচয়, একটি নকল জীবন তৈরি হলো, কিন্তু চোখটির একেবারে বাস্তব সেই জ্বলন্ত আগুন। গার্ড কিছুক্ষণ চেক করে তারপর গেট খুলে দেয়। শ্রাবণ বাড়ির ভেতরে আসলো, সোফাতে বসলো সে। রাহিদ সাহেব আসলো তার সামনে। রাহিদ সাহেবের চুলে পাক রাঙা ছোঁয়া, চোখে অভিজ্ঞতা, মুখে যেমন কর্কশতা। তার পাশে দাঁড়িয়ে আছে আরো কিছু কর্মকর্তা। শ্রাবণ মানে আরিয়ান যেন আসবে তার ডিপার্টমেন্ট থেকে আগে থেকেই রাহিদকে জানিয়েছিল। বিষয়টা আরো বেশি ছড়াবে বলে রাহিদ কঠিন কণ্ঠে বলে, বসো অফিসার। বিষয়টা যা ঘটেছিল সেটার ইনকোয়ারির জন্য আমি এখন দক্ষ অফিসার চেয়েছিলাম। জানি না সেটা সঠিক হচ্ছে কি না, তবে মনে হচ্ছে এখন আমি আমার মেয়ের উপর আবার কোনো নজরদারি চাই না। তুমি এসেছো সিকিউরিটি দেওয়ার জন্য, তার জীবন নিয়ন্ত্রণ করতে না। ওর যা ইচ্ছা করুক, আমি ওর ব্যাপারে আর জানতে চাই না। আপনার মেয়ের জীবনে হ্যাকার ঢুকেছে। আমি হ্যাকারদের বাইরে রাখার লোক, নিয়ন্ত্রণ নয়, নিরাপত্তা নিশ্চিত করব। কাজটা খুবই দক্ষ সাইবার কোনো লোকের দ্বারা করা হয়েছে। সে এসব কাজে খুবই এক্সপার্ট। এআই ব্যবহার সে খুবই নিখুঁতভাবে করেছে। কেসটা নিয়ে আমাকে জানতে দিন, কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো কিভাবে কি করবে। তোমার নাম তো আরিয়ান, তাই না? হুম। এমন সময় রিধি সিঁড়ি দিয়ে হেঁটে বাগানের দিকে চলে যায়, তার প্রিয় ফুল বাগানের দিকে। রাহিদ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে, তারপর শ্রাবণকে বলে, তোমাকে আমার প্রাইভেট সার্ভার রুম দেখানো হবে। আজ থেকে তুমি এখানে কাজ শুরু করো, তবে গোপনে, মিডিয়া যেন জানতে না পারে। মিডিয়া পড়ে আছে আঠার মতো পিছনে। রাহিদ চলে যায় সেখান থেকে। শ্রাবণ বাইরে আসলো, রিধিকে দৌড়ে ফুল বাগানে বসে একটা বেঞ্চে। শ্রাবণ এগিয়ে যায়, পেছনে বাগান থেকে একটা ফুল ছিঁড়ে রিধির সামনে এসে বলে, এই নিন ফুল, এটা আপনার মতো সুন্দর মানুষের কাছে মানায় রিধি। আপনি আমার নাম ধরলেন, চেনেন আমাকে? আপনাকে চিনতে ইন্টারনেট ঘাঁটতে হবে নাকি? কিন্তু সেখানে তো কিছুই পাবো না। কেন পাবেন না? এমনি মন খারাপ করে না থেকে প্রাণ খুলে কথা বলুন, কারোর সাথে মিশুন, নিজের মনকে নিজেই শক্ত করুন, নিজের উপর ভরসা রাখুন। আপনি কে বলেন তো? এত কথা শুনতে ভালো লাগছে না। রিধি চট করে নেমে বাড়ির ভেতরে দিকে চলে যায়। শ্রাবণ মুচকি আসে, সে আর দাঁড়ায় না। ওর আরেক হাতে একটি চাবি, রাহিদের পার্সোনাল সার্ভার রুমের চাবি এটা। শ্রাবণ চলে আসে পাশের আরেকটি বাড়ির ভেতর। হাঁটতে হাঁটতে 3 তলা আসলো। 3 তলায় এক কোণে তাকে থাকার জায়গা দেওয়া হয়। কামাল হোসেন বাড়ির কাজের লোক। সে এসে দেখিয়ে দেয় রুমটা। সামনে রয়েছে একটি বারান্দা, সেখান থেকে স্পষ্ট দেখা যায় রিধির রুমের জানালা। শ্রাবণ ধীর পকেট থেকে বের করলো একটা পুরনো ঘড়ি। সেটা সে সবসময় পরে। ঘড়ির পেছনে এক ছোট মাইক্রোচিপ আছে, তার নিজস্ব। সে বলল নিজের মনে, ছায়া শুধু প্রতিপক্ষকে দেখে না, সে প্রিয়জনের প্রতিটি ঝুঁকি আগেই শুষে নেয়। দুপুর হয়েছে। রাহিরের বিশাল লাউঞ্জে এক বড় সড়ো পারিবারিক লাঞ্চ চলছে। সবাই বসেছে, হালকা আলো, শব্দ মসৃণ পরিবেশ। তখনই নিচে নামলো রিধি, চোখে গ্লিয়ার সানগ্লাস, ঠোঁটে একটা ব্যস্ততার ছাপ, তবে শুকনো চেহারা, যেন কতদিন হলো না খেয়ে আছে। এই সব কিছু ছাপিয়ে নিধির গরম যেন অভিজাত অহংকারে মোড়ানো চলন। রিধি মৃদু ভ্রু কুঁচকে তার বাবাকে বলে, খাবার টেবিলে নতুন লোক? হ্যাঁ, পরিচয় তো দেওয়া হয়নি। আমি আপনার বাবার প্রাইভেট সিকিউরিটি হেড, আরিয়ান মির্জা। হ্যাঁ, সে খুব ভালো একজন অফিসার। সিকিউরিটির তো দরকার তোমার, আমার নয়। আমার জীবনকে পাহারা দেবার লাইসেন্স কেন দিয়েছো তাকে বাবা? এসব এখন আর দরকার নেই। আপনি নিশ্চয়ই কোনো মোটর বাইক নন যে তার জন্য লাইসেন্সের প্রয়োজন। আমাকে কেউ দেয়নি, আমি নিজেই দায়িত্ব নিয়েছি। আপনার ভুল সিদ্ধান্তের দায়ও তো আমার নিতে হবে এখন। রিধি অবাক হয়ে যায়, কিন্তু কিছুই বলে না, না খেয়ে চলে যায়। সবাই রিধির দিকে তাকিয়ে থাকে। রিধির চোখে মুখে যেন অনেক কথা জমে আছে। তার চোখে একটা ঝলক লেগে থাকে, কে যেন অচেনা, কে যেন চেনা। বিষয়টা উকিয়ে দেয়। ওরা সবাই খেয়ে যে যার রুমে চলে যায়। রাতে শ্রাবণ নিজের ল্যাপটপ খুলে বসে। রিধির মোবাইল, ল্যাপটপ, কলেজ আইডি, সার্ভার সবকিছু তার সার্ভেন্সে অ্যাড করা হয়েছে।
সে জানতে পারে রিধিকে ট্যাগ করেছে একটা নতুন নামে, জেড কর্গো, যা একটা হিডেন হ্যাকার গ্রুপ যারা ডিপফেক বানানোর পর সেটি আবারও রিডিস্ট্রিবিউট করেছে অন্য পর্ন সাইটে। শ্রাবণ বাংলাদেশের সার্ভার থেকে রিধির সব ভিডিও, ফটো, এমনকি স্টাইলিশ স্ট্যাটাসও ডিলিট করে দিয়েছে। বাড়ির সবাই যখন ঘুমে তখন সে ঘুমোয় না, সে কোড লেখে। হঠাৎ চোখের কোণে রিধির জানালার আলো এসে পড়ে শ্রাবণের দিকে। তার নিজের হৃদয়ের এক চাপা ভয় অনুভব হয়, যদি কোনোদিন রিধি জেনে যায় তার পাশে থাকা ছায়া আসলে আগুনের মতো বিপজ্জনক। শ্রাবণ বাইরের সার্ভারে প্রবেশ করার একটা প্রসেস রেডি করে, সূক্ষ্ম জিনিস বাদ দেয় না। তারপর রিধি সকালবেলা গার্ডেনের পাশে বসে কফি খাচ্ছে। শ্রাবণও পাশের বেঞ্চে বই নিয়ে বসে, কিন্তু চোখে তার কফির কাপের রং। শ্রাবণকে দেখে রিধি কিছুটা বিরক্ত হয়। রিধি চায় না কারোর সামনে যেতে। শ্রাবণ বলে, আপনার কাপটা গোলাপি হলে মানানসই হতো। মানে মেয়েদের পছন্দের রং সবসময় পিঙ্ক থাকে তো তাই বললাম। আপনি রং বিশ্লেষক না সিকিউরিটি? কফির রঙে যদি আগ্রহ থাকে ক্যান্টিনে গিয়ে দুধ চিনি মেশান। আমি শুধু চিনির সাথে মেশানো চায়ের পাতির খবর রাখি, তবে কারা ভেতরে লুকিয়ে কষ্ট পায় সেটাও দেখতে পাই। চোখের নিচে কালিতে প্রমাণ করে আপনি কষ্টে থাকা মানুষ। যেন চিনি মেশালেও পাতির গুণগত মানের কারণে চা ভালো হচ্ছে না। মুখটা হালকা থমকে যায়। সে উঠে যায়, কিন্তু তার মুখে আগের মতো কঠোরতা নেই। কিছু একটা নরম অনুভূতি চেপে যায় যেন তাকে। শ্রাবণ ফুল বাগানের দিকে চেয়ে থাকে, তারপর বলে, রাতে শ্রাবণ আবার বসেছে তার কোডের জগতে। সে একটি এআই অ্যাকাউন্ট হ্যাক করে, যেখানে দেখে রিধির ছবি। নতুন একটি ভিডিও আবার তৈরি হচ্ছে। কেউ রীতিমতো সিরিজ বানাতে চাইছে রিধিকে নিয়ে। শ্রাবণ ঠোঁটে কঠিন এক বাক্য ফোটে। রিদির ছবিটা তোরা নিলি, এবার আমি তোদের ছবি বানাবো ডার্ক ওয়েবের কবরখানায়। শ্রাবণ বুঝে যায় রিধির পেছনে আঠার মতো লেগেছে, বড় সড়ো প্ল্যান করে। কিন্তু কেন? রিধির অনেক ছবি ওদের কাছে, এমনকি কিছুদিন আগের তোলা রিধির অনেক পার্সোনাল ছবিও আছে তাদের কাছে। তার মানে ওরা রিধির ফোনও হ্যাক করেছে। শ্রাবণ আর দেরি করে না, সে হ্যাক করে ঢুকে পড়ে ওদের একটা এজেন্টের সিস্টেমে। তখনই জানতে পারে এর পিছনে কে আছে বা নেক্সট টার্গেট কে এসেছে। শ্রাবণ জানতে পারে তার নেক্সট টার্গেট কে হবে। 3 জনকে সে সরিয়েছে, এবার টার্গেট রিধির খুব পরিচিত একজন। শ্রাবণ মুচকি হাসে তার চেহারা দেখতে পেয়ে। স্ক্রিনে কোড ঝলসে উঠেছে, সঙ্গে বাজে এক নারীর প্রতিশোধের রাগ। বিড়বিড় করে শ্রাবণ বলে, হ্যাকার যখন ভালোবাসে সে আগুন দিয়ে নয়, সে প্রতিটি বিট আর বাইটে প্রতিশোধ লেখে। ওইদিকে রিধির রুমের আলো বন্ধ হয়ে গেল। শ্রাবণ জানালার ফাঁক দিয়ে তাকায় সেদিকে, চোখে একটাই কথা, তুমি জানো না আমি কে, কিন্তু আমি জানি তুমি আমার শেষ ভালোবাসা, আর আমি তোমার প্রথম আক্ষেপ। প্রাসাদ দৃশ্য, বাংলোর উঠানে আজ হালকা রোদ, তবুও বাতাসে একটা চাপা অস্থিরতা। রিধি পছন্দ করে না সকালে কেউ তার রুটিনে ব্যাঘাত করুক, কিন্তু আজ ঠিক সেটাই রয়েছে। শ্রাবণ, যাকে সে সবাই এখন আরিয়ান মির্জা নামে জানে, সে বসে আছে রিধির প্রিয় জায়গার বাগানের পশ্চিম কোণের চেয়ারে। সেখানে বসে রিধির প্রতিদিন সকালে বই পড়ে, সাথে থাকে 1 কাপ কফি। আর আজ সেখানে বসে চা খাচ্ছে শ্রাবণ। মুখে তার সেই ঠান্ডা ভাব, বুদ্ধিদীপ্ত হাসি, যেটা রিধির অহংকারের জন্য এক ধরনের চ্যালেঞ্জ। রিধি এগিয়ে আসে শ্রাবণের দিকে, রেগে বলে, আপনার সাহস তো মন্দ না। যে জায়গাটা আমার সেখানে বসার মানে জানেন? উঠুন বলছি। শ্রাবণ রিধির দিকে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে চায় চুমুক দিয়ে বলে, এত মানে জানি না, তবে চেয়ারটা তো নিরপেক্ষ বস্তু, কেউ ক্লেম করে রাখিনি, এটা থেকে উঠতে পারবো না। রিধি আরো কিছুটা বিরক্ত হয়। এমনিতে ইন্টারনেটে ওর ফেক ভিডিও ভাইরাল হয়েছে, যেটা কেউ বুঝতে পারছে না। তার ওপর রিধি হাল ছেড়ে দিয়েছে। সে এইবারের এইসবের ভেতরে থাকতে চায় না, একা থাকতে চায় এখন থেকে। শ্রাবণ রেগে ঠোঁট কামড়ে বলল, আর একটা কথা বললে চায়ের কাপটা মুখে ছুঁড়ে মারবো। উঠুন বলছি। আপনি মারেন, আমি প্রতিবার পুড়ে গিয়ে নতুন মানুষ হই। আমার অবশ্য আগুন ভালো লাগে, জানেন তো মিস রিধি। আর রিধির চোখে একটু থতমত খাওয়া অবস্থা, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে। এমন কন্ট্রোলড মানুষ রিধি আগে কখনো দেখেনি। এই ছেলে তার অহংকারের ফাটল ধরাচ্ছে মনে হচ্ছে। তার সামনে রিধির ছাড়ি, রাগ, এক রেখার স্বভাব যেন নিতান্তই দুর্বল জিনিস হতে শুরু করেছে। তাই রিধি সেখান থেকে চটপট চলে যায়। শ্রাবণ রিধি চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসি হাসি ভাব নিয়ে তাকিয়ে থাকে। দিন পেরিয়ে রাত হয়। রাতের বেলা শ্রাবণ বসে আছে নিজের রুমে। চারপাশে হ্যাকিং মনিটর, কোডিং, সার্ভেলেন্স ফুটেজ চলছে। রিধির ঘর, রাহিদ সাহেবের অফিস, বাড়ির কর্মীদের গতিবিধি সবই স্ক্রিনে ফুটে উঠেছে। তার চোখে সামনে ভেসে উঠেছে নতুন একটা নাম,
প্রণয় আহমেদ, যে রিধির পুরনো ক্লাসমেট। এখন প্রণয় ভিলক নামের হ্যাকার চ্যানেলের সদস্য। এই ছেলেটি রিধির 3টে ছবি ডার্ক ওয়েবে বিক্রি করেছে। শ্রাবণের কাছে তার তথ্য চলে এসেছে। শ্রাবণের ফোনে কল এসেছে। তার কাছের লোক মিস্টার অর্ক জানায়, স্যার, প্রণয়ের পিছনে আপনার কথা মতো লেগেছিলাম, এমনকি তার অনলাইনের যাবতীয় আইডির উপরেও নজর রেখেছিলাম। সে একটা জিনিস শেয়ার করেছে আমাকে। সে রিধির ছবি বিক্রি করেছে ডার্ক ওয়েবে একটা হ্যাকার গ্রুপের কাছে। তা সে তোমাকে কেন জানালো? ওর ইনস্টাগ্রাম আইডির সাথে আমি মেয়ে হয়ে প্রেম করছি স্যার। আমরা এআই ব্যবহার করে মেয়ের ফেস বানিয়েছি, কৃত্রিম ভিডিও কল তৈরি করেছি, সবকিছু সাজিয়েছি যাতে সে আমার জালে আটকা পড়ে। আর সে আটকা পড়েছেও। এখন সে সবকিছু শেয়ার করেছে আমার কাছে, সস আছে সবকিছু। বাহ, জিনিয়াস তুমি, ঠান্ডা মাথায় খেলেছো। শ্রাবণ ফোন কেটে দেয়। শ্রাবণ নিজের সাথে স্ক্রিনে তাকিয়ে বলে, তুই আজ রাতেই তোর ফেক লাইফ হারাবি প্রণয়। অপেক্ষা কর, তোর জন্য নতুন কিছু আসছে। শ্রাবণ তার কিবোর্ডে হাত চালায়। চোখে সেই আগুনের ছায়া, যে আগুনে পুড়তে চলেছে সবকিছু। শ্রাবণ একটা পোষা কুকুর এনেছে আজ সকালে। সারা সকাল কুকুরের সাথে খেলেছে সে। কুকুরটার নাম ম্যাক্স। সে ফুল ট্রেন্ড একটা কুকুর। দুপুরে শ্রাবণ রান্নাঘরে গিয়ে কুকুরের জন্য খাবার নিচ্ছে। এমন সময় সেখানে রিধি ঢুকলো। রিধি শ্রাবণকে দেখে চমকে বলে, আপনি এখানে কি করছেন? রান্নাঘর তো আপনার ওয়ার জোন না, এখানে কুকুর আনা যাবে না, বের হন। আমি একটু রান্না শিখছি, যাতে কাউকে দুধ ভাত খাইয়ে চুপ করাতে পারি। আপনি এমন পচা রসিকতা কিভাবে করেন? পচা রসিকতা পচা মানুষেরাই বোঝে। তবে আপনি তো অনেক উন্নত শ্রেণীর মিস রিধি। রিধি এবার থমকে যায়। সে জানে ছেলেটা ঠিক কি বলতে চাচ্ছে। তারা দুজনেই থেমে যায়। কিন্তু কিছু সময় পর রিধি আবার বলে ফেলে, আপনি আমার নাম ধরে ডাকেন কেন? এত সাহস কিভাবে পান? শ্রাবণের চোখে রহস্য। তবে ফ্ল্যাটিং এসে উস্তাদ। সে যত রিধির কাছে আসবে, রিধি তত তার কাছে পার্সোনাল বিষয়ে শেয়ার করবে। এতে শ্রাবণের সুবিধা হবে বেশ। এর জন্য রিধিকে আগেই সেই রকম ভিডিওর বিষয় থেকে দূরে রাখতে হবে। তারপর শ্রাবণ বাকি কাজ করবে। শ্রাবণ ফ্ল্যাট করা শুরু করে দেয়। আমি তো অনেক কিছুই চাই মিস রিধি। মানে? আমি চেয়েছি আপনাকে ছুতে, তবে স্পর্শ নয়, অনুভবে ছুতে চাই। নামটা তো তারই ছোট্ট এক সেতু, বুঝলেন তো? একবার রিধির মুখ একদম শক্ত হয়ে যায়। কি বলবে সে? নিজেকে ছেলেটার সামনে খুবই আহত মনে হচ্ছে। যেন মনে হচ্ছে ছেলেটাও বাকি সবার মতো তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে। রিধি এইসব ভেবে চোখে জল জমে ওঠে। সে কিছু না বলে চলে যায়। শ্রাবণ কিছুটা হতাশ দৃষ্টিতে চেয়ে থাকে রিধির চলে যাওয়ার দিকে। রাতে শ্রাবণ হ্যাক করে প্রণয়ের ল্যাপটপ। ডার্ক ওয়েব থেকে তার নাম লিক করে প্রমাণ সহ। এরপর অর্ককে জানিয়ে দেয় প্রণয়ের আসল ঠিকানা। অর্ক জানায়, স্যার, ওকে ধরে কি কি করা লাগবে? আপাতত ওকে সবার থেকে গায়েব করো, বাকিটা আমি দেখছি। ওকে স্যার। শালা অনেক জ্বালিয়েছে, ঠিকানা বের করতে 3 দিন সময় লেগেছে। অর্ক কিচ্ছু বলে না। সে তার সঙ্গীকে নিয়ে বের হয়ে পড়ে নতুন ঠিকানায়। শহর ছেড়ে একটা জঙ্গলের ভেতর আসে। একটি ঘর বানানো আছে। অর্করা দরজা ভেঙে দেয়। ভেতরে প্রণয় একটি মেয়ের সাথে শুয়ে আছে। ওদের গায়ে কোনো কাপড় নেই। অর্ক প্রথমে সবকিছু ভিডিও করে। তারপর প্রণয়ের মাথায় স্টিক দিয়ে জোরে একটা বাড়ি দেয়। অর্কর চেহারা মাস্ক দিয়ে ঢাকা। মেয়েটাও অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর প্রণয়কে নিচে নেমে যায় তারা। এদিকে শ্রাবণ তার পরিচিত নিউজ চ্যানেলের হ্যাকার সেজে অনেক নিউজ দেয়। প্রণয়ের কীর্তি, রিধির সাথে কি কি করেছে সবকিছু ভাইরাল করে দেয় চ্যানেলে। যেখানে সে রিধির ছবি বিক্রি করেছে ডার্ক ওয়েবে, সেটা সবাই এখন জেনে গিয়েছে। পরদিন খবরের কাগজে শিরোনাম হয়, অজ্ঞাত হ্যাকার গ্রুপের ফাঁদে পড়ে নিখোঁজ এক কলেজ ছাত্র প্রণয় আহমেদ। সে সাথে সন্দেহজনকভাবে ডার্ক ওয়েব থেকে প্রণয়ের ডেটা সহ ঘোস্ট হ্যাকারদের ডেটা উধাও। শ্রাবণ তার রুমে বসে চোখ বন্ধ করে। প্রশান্তিতে একটা হাসি দেয় তার চেহারায়। সে সিলিং এর দিকে চোখ মেলে তাকিয়ে বলে, তোমরা যখন মেয়েদের ছবি নিয়ে খেলো, আমি তোমাদের মুখ নিয়ে খেলে যাই। অপেক্ষা করো গাইস, ব্ল্যাক ঘোস্ট আসছে। রাত এখন 12টা বাজে। রাহিদের বাড়ির প্রাইভেট লাইব্রেরিতে রিধি একা বসে বই হাতে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে রিধির অন্যরকম রুটিন হয়ে দাঁড়িয়েছে। আগে যেমন প্রতি 10 মিনিট পর রিধি সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি আপলোড করত বিভিন্ন পোস্ট নিয়ে, এখন রিধি সেটা করে না। সে বই ফুলের বাগান দেখে রাতে বিছানায় বসে কান্না করে পার করে। আজ রাতে লাইব্রেরিতে এসেছে সে। প্রতিদিন রাতের একটা সময় সে নিজস্ব লাইব্রেরিতে বসে। আর সে পড়ছে কাফকা ওয়ান্দা শোর বইটি। অদ্ভুত কাকতালীয়ভাবে পড়ে গিয়ে সে বারবার থেমে যাচ্ছে। মনে আজ অন্য কোথাও যেন তার
বারবার মনে হচ্ছে কেউ তাকে ভালোবাসে না, সবাই তাকে এখন ঘৃণা করে। আগে তার মানে ছবি আপলোড করেছে, নিজেকে এমনভাবে সবার সামনে প্রেজেন্ট করেছে যেন সে একটি ফুল, বাগানের সেরা ফুল। অথচ এক নিমেষেই সে পচা ফুলে পরিণত হয়েছে। তারপর থেকে তার সব ছবি আপলোড করা তো দূর, ফোনটাই ঠিক মতো হাতে নেয় না। রিধি এসব ভাবছিল এমন সময় লাইব্রেরি দরজায় টোকা পড়ে। রিধি তাকায় সেদিকে। শ্রাবণ দাঁড়িয়ে আছে, হাতে এক কাপ চা। শ্রাবণ চুপি চুপি এগিয়ে আসে রিধির সামনে, কাপটা টেবিলে রাখে। শ্রাবণ বেশ নরম স্বরেই বলল, আপনার চোখের নিচে কালি পড়েছে, ঘুমান না আপনি, তাই না? আপনি এটা জানেন দেখছি, সারাদিন আমাকে দেখেন নাকি? রিধির কথোপকথন শ্রাবণে একটা মুচকি হাসি দিয়ে বলে, ছায়া তো আলো না দেখলে অস্তিত্ব পায় না। আলোর সাথে ছায়ার একটা সম্পর্ক আছে যে মিস রিধি। রিধি চুপ হয়ে যায়। সেদিন চুমুক দেয় আর একটা মৃদু হাসি ফোটে তার ঠোঁটে। কিছু সময় নীরবতা, তারপর শ্রাবণ বলে ওঠে, কাফকা পড়েছেন? আপনি তো সেই মেয়ে যে অহংকার নিয়ে রাজত্ব করে, তার ভিতরেই কাফকা আছে। আশ্চর্য। আপনি ভাবেন আমি অহংকারী? আমি ভাবি আপনি এক ধরনের দেয়াল বানিয়েছেন নিজের ভিতরে, আর আপনি নিজেই জানেন না সেই দেয়ালের ভিতরে আপনি একা। রিধির গলা শুকিয়ে আসে। শ্রাবণের কথা যেন তার কান ভেদ করে মস্তিষ্কে এসে লাগে। সে নিজেই জানে না কেন এই ছেলেটা তার সবচেয়ে গোপন অনুভূতি এখন নিখুঁতভাবে পড়তে পারে। রিধির এখন তার সামনে থেকে পালানোর সময় হয়েছে। এইভাবে ছেলেটার সামনে হার মানতে সে চায় না। কিছু যে তার করতেই হবে। পরদিন সকালে বাড়িতে এক ফ্যামিলি ফাংশন হচ্ছে। ফ্যামিলি ফাংশন বলতে রাহিদ সাহেব আজকের এই দিনে নেতা হিসেবে পদার্পণ করেছিল, তাই পার্টি রাখা হয়েছে। অনেক অতিথি আসবে, মিনিস্টার, ব্যবসায়ী, কিছু মিডিয়ার মুখ তো আছেই এখানে। রিধি বাইরে আসে না, জানিয়ে দেয় কোনোভাবেই তার বাবা রিধিকে ম্যানেজ করতে পারলো না। রিধির মানি তার বাবার আদরে সে নিজেকে ছড়িয়েছে বহুবার। রাহিদ সাহেবের মুখ কুঁচকে বসে আছে। শ্রাবণ এসে বলে, কি হয়েছে স্যার? আর বলো না আরিয়ান, আমার মেয়েটা হয়েছে জেদি। প্রণয় যে তার ছবি হ্যাকারদের কাছে বিক্রি করেছে সেটা এখন দেশে ভাইরাল। তার তো এখন সবার সামনে আসলে সমস্যা দেখছি না, তাহলে কেন সে রেডি হচ্ছে না? এখন যদি সে সবার সামনে না আসে ভাববে রিদি দোষী। আচ্ছা, আমি দেখছি। শ্রাবণ আসে রিধির দরজার সামনে, বিছানায় কাপড় চোপড় মেলানো। শ্রাবণ বলে, শুনেছি বাগানের সেরা ফুলটাকে সবাই পছন্দ করে। সেই ফুল যদি নিজেকে ঝরতে দেয় তবে ফুলটাকে আর কেউ যত্ন করবে না। আপনি এখানে কেন? সাইবার সিকিউরিটি আপনি, আপনার কাজ সেসব দেখাশোনা করা, আমার কাছে আসা নয়। আর কোন কাজটা করছেন শুনি? প্রণয় নিজে সরি স্ট্যাটাস দিয়ে সব স্বীকার করেছে গতকাল, আপনি কি করলেন? শ্রাবণ মুচকে আসে। মনে পড়ে তার রাতের কথা। শ্রাবণ মাঝরাতে প্রণয়ের কাছে গিয়েছিল, তাকে অনেক মেরেছে। তার যতগুলো আইডি সবার জানা আছে, সবার থেকে প্রণয়ের রিধির বিষয়ে পোস্ট করে, সরি বলেছে সেখানে। রিধি এসব দেখেছে, কিন্তু রিধি জানে না প্রণয় কেন এমন করবে। শ্রাবণ বলে, বাদ দেন, আপনাকে কিন্তু লাল শাড়িতে বেশি সুন্দর লাগবে। পরতে চাইলে পরেন, না হলে কিছু না পরে আসুন। জানি পরবেন না শাড়ি, আপনার মতো মেয়ে মানুষ এসব পরে নাকি? শ্রাবণ চলে যায়। রিধি হা করে তাকিয়ে থাকে। এই ছেলে বহুত বেলাজ, তাকে হারাতে হবে। তার রিধি আজকে অনেক সাজতে বসে পড়ে। সে সাজছে, পরেনি এখন তার অসাধারণ একটা লাল শাড়ি। রিধি বের হয়, সিঁড়ি ভেঙিয়ে নিচে আসে। শ্রাবণ নিচে থেকে উঠতে গিয়ে আচমকা রিধিকে দেখে থমকে যায়। শ্রাবণ তার চোখ স্থির, ঠোঁটে বাকরুদ্ধ কথা, কিন্তু রিধি একবারেই গম্ভীর কণ্ঠে একরাশ ব্যঙ্গ নিয়ে শ্রাবণকে বলে, পরেছি শাড়ি। আমার মতো মেয়েরা শাড়িও পরে মিস্টার আরিয়ান, আর সেজন্য আপনার মতো বজ্জাত ছেলে হা করে তাকিয়ে থাকে। তা চোখ সরাবেন নাকি ক্যামেরায় তুলে ডার্ক ওয়েবে বিক্রি করবেন ছবি? না, আমি তো চোখ দিয়েই ছবি তুলেছি, আর সেটা আমি গোপন গ্যালারিতে রেখেছি। সেটা কি? সেটা আমার মন। ঢং যত সব। তাদের কথোপকথন থামিয়ে দেয় রিধির একজন পুরনো প্রেমিক রায়ান। রায়ান রিধিকে পাগলের মতো ভালোবাসে। রিধি সেইভাবেই কত পাত্তাই দেয়নি। তবে রায়ান রিধির ফ্রেন্ডও বসে। রিধিকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু রিধি সেসব এড়িয়ে গেছে। রায়ানের একটাই সমস্যা ছিল, ইনবক্সে এসে বারবার রিধির পিক চাওয়া, যেটা রিধির বিরক্ত হতো খুব। তবে রায়ান দেখতে বেশ স্মার্ট, হ্যান্ডসাম, কনফিডেন্সিয়াল ছেলেও বটে। রিধি একটু চমকে যায়। সে রায়ানের সাথে একসময় বন্ধুত্ব নিয়ে বেশ ঘনিষ্ঠ ছিল, কিন্তু রায়ানের বেশি পাগলামির কারণে বন্ধুত্বর বিচ্ছেদ হয়েছিল। রায়ান এগিয়ে এসে শ্রাবণকে দেখে জিজ্ঞেস করে, কে এই লোক? আমার দেহ রক্ষী। শ্রাবণ চমকে চোখ নামিয়ে নেয়। শ্রাবণকে সত্যি রিধির বডিগার্ড। রিধি মুচকে আসে। আজকে ওর চেহারায় বিজয়ের হাসি। রায়ান চুপচাপ চলে যায়। রিধি কিছুটা জিতের হাসি নিয়ে তাকায় শ্রাবণের দিকে, কিন্তু শ্রাবণের চোখে বিষণ্ণতা। সে কিছু না বলে ঘুরে দাঁড়ায়। মনে মনে শ্রাবণ বলছে, তুমি আমাকে অপমান করতে পারো, কিন্তু আমি তো তোমার অপমান দেখেও ভালোবাসা লুকিয়ে রাখি। সে রাতে শ্রাবণ আরেকটি গুরুতর সিদ্ধান্ত নেয়। অর্ককে কল করে, হ্যাঁ স্যার বলুন। তোমাদেরকে একটা ছবি দিচ্ছি, দেখে জানাও তো
আর এই ছবির মালিকের সব অ্যাকাউন্ট চেক করো, আর তার ল্যাপটপ হ্যাক করব। শ্রাবণ বের হয় রুম থেকে, রিধির কাছে আসে। রিধি বারান্দায় বসা। শ্রাবণ জানে তাকে কিছু জিজ্ঞেস করলে সরাসরি বলবে না, তাই টেকনিক্যালি জানতে হবে। শ্রাবণ বলে, রায়ান কি আপনার বয়ফ্রেন্ড ছিল? কেন বলুন তো? আর এত রাতে আপনি কি করেন? দেহরক্ষীর কাজ করি। বাবা, তবে ও বেটা আমার বয়ফ্রেন্ড হবে কেন? ও তো একটা আহাম্মক। কেন? দেখতে তো বেশ, আমি মেয়ে হলে প্রপোজ করে দিতাম। সে একটা হারামি। বন্ধু ছিলি ভালো, তাই বলে পছন্দ করে বসবি? রাত দিন পিক চেয়ে চেয়ে বেড়াতো, বলতাম আপলোড করেছি, দেখে নে যা। আমার মনে হয় আমার থেকে ওর ফোনেই বা গ্যালারিতে আমার ছবি আছে বেশি। আচ্ছা ঘুমান। শ্রাবণ আর দেরি করে না, দ্রুত চলে আসে সেইখান থেকে। রিধি তাকিয়ে থাকে শ্রাবণের দিকে। ছেলেটার কি হলো? শ্রাবণ রুমে এসে কাজ শুরু করে দেয়। বেশ কয়েক ঘন্টা পর রায়ানের মূল ল্যাপটপের হদিশ মেলে। রায়ানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে লগ ইন ডিভাইসের থেকে তার ল্যাপটপের খোঁজ পায়। রায়ানের ল্যাপটপে স্ক্যান করে শ্রাবণ পায় রায়ান একজন মধ্যস্থকারী ভিলক এর শাখা থেকে কেউ একজন ওকে পে করেছিল রিধির নতুন ভিডিও নিয়ে কিন্তু ইনফো দিতে। শ্রাবণ সাথে সাথেই হ্যাক করে তাকে অ্যাকাউন্ট নির্বাচন করে কিছু প্রমাণ এবং গোপনে সেই ফুটেজ মিডিয়ায় ফাঁস করে দেয়। এইভাবেই যেন অন্য কেউ করেছে। পরদিন শিরোনামে আসে, নেতার মেয়েকে কুলসিত করতে এক্স প্রেমিকের ভূমিকা, যার নাম রায়ান আরাফাত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। পুরো সিটি তখন তোলপাড়। কদিন ধরে এই বিষয়টি এত ভাইরাল হয়েছে যে মেয়েরা ছবি ছাড়তেই ভয় পেত, কিন্তু হঠাৎ করে সেসব যা ছড়িয়েছে তা মিথ্যে বলে প্রমাণিত হতে শুরু করেছে। রায়ান সেই হ্যাকার গ্রুপের একজন। অনেক ডলারের মাধ্যমে রিধিকে বেশ কিছু ছবি দেয়, সাথে ওই দলের সাথেও যুক্ত হয়। নতুন নতুন মেয়েদের ছবি পাঠানোর তথ্য পায়। সবকিছু এখন ভাইরাল। রিধির বাবা দৌড়ে আসে মেয়ের কাছে, মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে সবকিছু দেখাতে থাকে। রাহিদ সাহেব রিধিকে জড়িয়ে ধরে বলে, চিন্তা নেই মা, সব ঠিক হয়ে যাবে এবার। কে কে এসব করেছে সব বের হবে। সাইবার এজেন্সির লোক যে আমার বাড়িতে। রিধিও চমকায়। তার কাছে লোকগুলো এইভাবে তাকে ধোকা দেবে ভাবতেও পারেনি। রিধি যেন কেঁদে ফেলেছে বিশ্বাসঘাতকের হতাশার আর খুশিতে। ওদিকে রায়ান মিডিয়ার আগ্রাসনে বুঝতে পারে না কি করবে। রাতে সে ঘুমাচ্ছিল। সবকিছু কখন হলো কে জানে। চিৎকার করে ওঠে সে, কিন্তু কোনো লাভ হয় না। তার ল্যাপটপ থেকে সব ডাটা আউট হয়ে গিয়েছে, তার সব মেইল এখন ভ্যানিশ। আর শ্রাবণ তখনও সেই ল্যাপটপের সামনে বসে শুধু বলে, পাপ কখনো হ্যাক করতে হয় না, সেই নিজেই ব্রেক হয়ে যায়। এখন দেশ জুড়ে ইউটিউবে নেতার মেয়ের রিধির ভাইরাল হওয়া ভিডিও নিয়ে নিউজ পাবলিশড হচ্ছে। সেখানে দেখানো হচ্ছে সবকিছু ফেক ছিল। রিধি যেন খুশিতে কেঁদেই ফেলেছে। আর এই খুশিতে রাহিদ সাহেব ছোট্ট একটা পার্টির আয়োজন করেছে। সন্ধ্যায় রাহিদের বাংলোর টেরেসে ছোট্ট একটা আড্ডা বসাচ্ছে। আড্ডাতে আলো ছায়ার মাঝে কাছের গ্লাসের সফট ড্রিঙ্কস, গান বাজছে নিচু স্বরে। রিধি বসে আছে, তার গায়ে হালকা নীল শাড়ি, চোখে কিছুটা ক্লান্তি, তবে ঠোঁটে যেন অভিমান লেগে আছে। শ্রাবণ সামনে দাঁড়িয়ে, তার চোখে স্পষ্ট দৃঢ়তা। আজ রিধি হঠাৎ বলে ওঠে, আপনি কি জানেন আপনি একটা বিপদের মতো, মানে ঝামেলাটাই। আপনি যেখানেই যান মানুষের রুটিন ভেঙে দেন। এমন আরো সহজ করে বললে, আপনার উপস্থিতি আমাকে ডিস্টার্ব করে, আপনার দৃষ্টি আমাকে প্রশ্নবোধক করে তোলে। আপনি কি সত্যি ঘৃণা করেন আমাকে, নাকি নিজের মনের বিভ্রান্তিটা আমায় ছুড়ে দিচ্ছেন? রিধি চমকে যায়। শ্রাবণ ছেলেটা সবাইকে সাইবার এজেন্সির লোক, কিন্তু মনে হয় সে গোয়েন্দা। মনের হাবভাব সব বুঝতে পারে। টাটকা জবাব দেয়। তবে রিধি এবার কঠিন গলায় বলে, আপনি আমার সময় নষ্ট করেন, আপনার কোনো সীমানা নেই। আপনাকে আমি পছন্দ করি না, একটুও না। ঘৃণা তো দূরে থাক। শ্রাবণ কিচ্ছু বলে না, মাথা নিচু করে চলে যায়। কিন্তু যাবার আগে কেবল বলে যায়, আপনি আমাকে পছন্দ করেন না সেটা জানি, কিন্তু আপনি প্রতিদিন অপেক্ষা করেন কখন আমি আবার কিছু বলবো সেটা শোনার জন্য। এটা ভালোবাসা বা পছন্দের বিষয় নয়, এটাকে বলে অভ্যেস। আর অভ্যেস আসলে ভালোবাসারই আরেক নাম হয়ে থাকে মিস রিধি। রিধি আবার চমকায়। এই ছেলে বেশ ধরিবাজ, কিন্তু রিধি কেন যে তাকে পাতা দিচ্ছে বুঝতেই পারছে না। তবে রিধি আগের মতো নেই। আগে তার শরীরের কথা আর কাজে সবকিছু অহংকার থাকতো। কেউ কাছে কিছু বলে সেটার প্রতিশোধ ভালোভাবেই নিত। তবে যা ঘটনা ঘটেছে, এই ঘটার পর রিধি আর কারোর সাথেই মেশে না। সব বন্ধুদের হাজারখানিক প্রশ্ন করে ফেলেছে ভিডিও দেখে। ছেলে বন্ধুরা তো বলেই ফেলেছে, রিধি তোর সবকিছু এত সুন্দর। রিধি লজ্জায় বের হয়নি। কেউ জিজ্ঞাসা করেনি সে কেমন আছে, কিভাবে আছে। কেউ পাশে থাকেনি। অথচ হুট করে আসা এই ছেলেটা রিধির মস্তিষ্কে আর মনে জট পাকাচ্ছে। তাকে ঘিরে রিধির মনে তৈরি হচ্ছে আলাদা এক অনুভূতির জগৎ। সেখানে রিধি আনন্দ খুঁজে পায়। রাত বাড়ে। রিধি এখন বারান্দায় দাঁড়িয়ে, তার মুখে চিন্তার রেখা। শ্রাবণের সবকিছু মনে পড়ছে তার।
একটু আগে বন্ধুদের কল মেসেজ পেয়েছে। তার এখন জানতে চায় সে কেমন আছে, তবে রিধি সেসব পাত্তা দেয়নি। সে বারান্দাতে এসে শ্রাবণের কথা ভাবছে। তার কথা, চোখ, বোবা ভালোবাসার মতো নীরব দৃষ্টি সব যেন রিধির মনকে এলোমেলো করে দিচ্ছে। নিজেকে প্রশ্ন করে, এই ছেলেটা কে? কেন তার কথা মনে পড়ছে এতবার? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এমন সময় রিধির ফোন বেজে ওঠে। রিধি কেটে দেয়। ফোনটা আবার রাখতে যাবে, তখন সে অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। তোমার নিরাপত্তা এখনো ঝুঁকিতে, কারো বিশ্বাস করো না, এমনকি যার হাতে চা খাও তারও না। শ্যাডো হ্যান্টার। রিধি আতকে ওঠে। সে মনে মনে ভাবে, এই শ্যাডো হান্টারটা আবার কে? মনে হচ্ছে অনেক কিছুই জানে আমার সম্পর্কে, কিন্তু কেন? সে কি আমায় রক্ষা করছে? তার মানে শ্যাডো হান্টারই কি রায়ান আর প্রণয়ের বিষয়ে এইসব তথ্য সামনে এনেছে? আর এই শ্যাডো হান্টার আরিয়ান নয় তো? রিধির মন জোরে ভাবে, বারবার শ্রাবণের দিকেই যায়, কিন্তু কোনো ক্লু খুঁজে পায় না। ওইদিকে শ্রাবণ বিছানায় বসা। আজকে আর সার্ভার রুমে যায়নি। অর্কদের সবকিছু বুঝিয়ে দিয়েছে। পার্টিতে খেয়ে এসে রুমেই ছিল। শ্রাবণ এখন ডায়েরি লিখতে বসেছে। এটা তার একমাত্র বন্ধু। মন খারাপ হোক বা খারাপ লাগা, কোনো বিষয়ে সবকিছু সে ডায়েরিতেই লিখে রাখে। রিধির চেহারা মনে করে লিখছে। তাকে ছুতে চাই না, শুধু ছায়া হয়ে পাশে থাকতে চাই। কিন্তু ভালোবাসা তো নিজে ছায়া হয় না, সে আলো খোঁজে। আমি যদি আমার চেহারা দেখিয়ে দেই সে ঘৃণা করবে, কিন্তু না দেখালে ভালোবাসবে তো। ঠিক তখনই শ্রাবণের ফোনে স্ক্রিনে ভেসে ওঠে ভিলগ গ্রুপের। শ্রাবণ ঢুকে পড়েছে তার ফেক অ্যাকাউন্ট দিয়ে। রায়ানের দ্বারা অন্য সব মেয়েদের তথ্য সাবমিট করে হ্যাকার গ্রুপে জয়েন হয়ে যায়। ফলে তারা কি প্ল্যান করেছে সবকিছু জানতে পারে শ্রাবণ। ভিলগ গ্রুপ এখন নতুন গেম শুরু করতে চলেছে। শ্রাবণ এর জন্যই রায়ানকে ধরেনি। রায়ান মুক্তভাবেই আছে। ফলে তাদের কাছে রায়ানের খবর পৌঁছে দিয়েছে যে তারা পেছনে হ্যাকার লেগেছে। রিধির বিষয়টা দেখেছে, তাই তারা নতুন টার্গেট নিচ্ছে। রিধি ও রাহিদ সাহেবের গোপন নথি সাজিয়ে একটা ভিডিও ছাড়বে। শ্রাবণ এসে দেখে, একাই বলে, এখন আমি শ্রাবণ হব নয়, হব ব্ল্যাক ঘোস্ট। আর এই ব্ল্যাক ঘোস্টের থেকে এখন আগুন বের হবে। পরদিন দুপুর রিধি তার গাড়ি নিয়ে বেরোতে যাচ্ছিল। এমন সময় শ্রাবণ গেট আটকে দাঁড়ায়। রিধি রায়ানের সাথে দেখা করতেই যাচ্ছিলেন। রায়ান সরি বলে তাকে কান্নাকাটি করেছে। রিধির মন গলে, তাই সে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু শ্রাবণ এসে দাঁড়িয়েছে। আপনি একা যাবেন না? আপনি কে বলার? আমার গাড়ির চালকও তো আপনি নন। আর তাছাড়া তোমাকে আমি আপনি করে কেন বলছি? দেখুন মিস, আমি আপনার পাহারাদার। আপনি রাজি হন বা না হন, এই যে পেপার, গত রাতে আপনার বাবা আমাকে আপনার সিকিউরিটি হিসেবে নিয়োগ দিয়েছে। এখন আমি আপনার কেবল সাইবার সিকিউরিটি নই, আপনার জীবনেরও সিকিউরিটি দিচ্ছি। রিধি চমকে যায়, তার চোখে বিস্ময়। এই তুমি ঠিক কে? হ্যাঁ, সব কাজ আগে থেকে করে রাখো কেন? মনে করেন আমি একটা ছায়া, যে আপনার সঙ্গে নয়, আপনার পাশে থাকবে। আপনি সবসময় এমন নাটকীয় ভাব নিয়ে কথা বলো কেন? কারণ আপনি আমার কাছে বাস্তব হলেও আপনার চারপাশটা মিথ্যা। আপনি টেকনোলজির জালে আটকা পড়েছিলেন, তাই আপনার সামনে বাস্তবতাকে নাটকীয় রূপ দিচ্ছি। তাই ভাবেন এবার কি করবেন। এই প্রথম রিজু কিছু বলতে পারে না। চুপচাপ সে গাড়িতে ওঠে। শ্রাবণও বসলো ড্রাইভিং সিটে। রিধি পাশের সিটে চুপ করে বসে থাকে। গাড়ি চালায় শ্রাবণ। তারা দুজনেই চুপ, কিন্তু ভেতরে ভেতরে মন দুটো একে অপরে যেন ছুঁয়ে যাচ্ছে অবাক্ত ভাষায়। রায়ানের দেওয়ার ঠিকানায় আসে ওরা। শ্রাবণ নামলো গাড়ি থেকে। রায়ান দূর থেকে শ্রাবণকে দেখে আর রিধির কাছে আসে না, চলে যায় সেখান থেকে। রিধি কয়েকবার কল দিয়েছে রায়ানকে, কিন্তু রায়ান রিসিভ করেনি। রাত প্রায় 2:30 বাজে। বাংলোর ছাদে দাঁড়িয়ে আছে রিধি। রিধির ঘুম আসছিল না। কিছু একটা অস্থিরতা তার পিছু নিচ্ছিল। সে ছাদে উঠে যায়। চাঁদের আলোয় দাঁড়িয়েছিল। হঠাৎ দেখে শ্রাবণ আগে থেকেই ছাদে আছে, চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে সে। রিধি ধীরে ধীরে এগিয়ে যায় তার দিকে। রিধি বলে, আরিয়ান সাহেব, তুমি এখানে? এমনি, আপনি এখানে কেন? এমনিতে ঘুম আসছিল না। আচ্ছা, আমার কেন মনে হয় তুমি আমার সামনে আসতে যেন আমাকে কিছু বলতে চাও? শ্রাবণ একটু চমকে তাকায়, কিন্তু কিচ্ছু বলে না। রিধি আবার বলে, তুমি কে? তুমি আমার চারপাশে শুধু নীরব ছায়া হয়ে থাকো কেন? কখনো কিচ্ছু চাও না, কখনো আমার কিছু বলো না। তুমি কি শ্যাডো হান্টার? না, আমি শুধু একজন ভূতের মতো কিছু, যে তোমার বেদনা বুঝতে পারি, এতটুকুই। রিধি শ্রাবণের দিকে এগিয়ে আসে। রিধির চোখে যেন অন্যরকম কিছু বোঝাচ্ছে। ঠোঁটে তার কাঁপুনি, তার কণ্ঠও কাঁপছে। আমি জানি তুমি শ্যাডো হান্টার। তুমি আমার সেই অদৃশ্য পাহারাদার, তাই না? আমি জানি ফেক ভিডিওগুলো অনলাইন থেকে কে মুছে দিচ্ছে। আমি জানি প্রণয় রায়ানদের রহস্য কে ফাঁস করেছে। সবকিছু তুমি করছো, তাই না? শ্রাবণ চুপ, তার চোখের ভাষায় ভয়। রিধি আর একটু কাছে এগিয়ে আসে। শ্রাবণ বলে, আমি শ্যাডো হান্টার না, কিন্তু আমি আলোতে থাকতে পারি না। তবে মনে করতে পারেন আমি শুধু আপনার পেছনে থাকা আগুন। হঠাৎ হাওয়া বয়ে যায়। রিধি আর শ্রাবণ একে অপরের খুব কাছাকাছি। রিধি বলে, তুমি আমায় ভালোবাসো, তাই না আরিয়ান? শ্রাবণ এবার আর চুপ থাকতে পারে না। রিধির চোখে চোখ রেখে বলে,
ভালোবাসা এমন কিছু না যা আমি ভাষায় বলি, কিন্তু আপনার প্রতি যা আছে তার ত্যাগ, সেটা আগুনও। আপনি যে হাসেন সেটাই আমার জীবনের একমাত্র পুরস্কার, এছাড়া কিছু চাই না। রিধি হঠাৎ চোখ ভিজে যায়। সে একটু এগিয়ে আসে, শ্রাবণের হাত ধরে। ঠিক তখনই শ্রাবণের ফোনে হ্যাকিং অ্যালবাম বাজে। সে হঠাৎ সরে যায়। রিধি আহত হয়, বুঝে নেয় যেন আবার এক বড় কোনো ধাক্কা খেলো। রিধি নিজেকে সামনে নিয়ে বলে, তুমি যদি শ্যাডো হান্টার না হয়ে অন্য কিছু হতে, আমি হয়তো ভালোবাসতাম। আপাতত আমি ছায়া বলে বেঁচে আছি, আলো হলে মরে যেতাম রিধি। রিধি আর কিছু বলতে না দিয়ে শ্রাবণ দৌড়ে সার্ভার রুমে আসে। শ্রাবণ হ্যাকিং স্ক্রিনে দেখতে পায় ভিল লক এর নতুন কোড নেম আর টার্গেট ইউনিভেট। তাদের লক্ষ্য রিধি, প্রক্রিয়া কিড চ্যাম্প, ব্ল্যাক ক্লামিং, ট্রেড ডিলার, এক্সপিওর। শ্রাবণ ফুসে ওঠে। সে নিজের সব সিস্টেম আপডেট করে, নতুন গোপন ফায়ার ওয়ার্ল্ডে সেট করে, নতুন ট্র্যাকিং ব্যাগ পাঠায় বাংলোর বাইরের পরিবেশে। তার চোখে মুখে একটাই বাক্য জল করছে, রিধি, তারা যদি তোমায় ছুতে আসে আমি আগুন হব, শ্যাডো হান্টার এবার ফ্লেম হবে। রাত একটু গভীর হচ্ছে। রায় সাহেব বাড়িতে নেই। বাড়ির চারিদিকে গাঢ় অন্ধকার। তিনজন কালো পোশাকধারী লোক চুপসারে ঢুকে পড়ে বাংলার পেছনের গার্ডেন দিয়ে। তাদের হাতে সাইলেন্সার লাগানো বন্দুক। রিধি তখন নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। জানালার কাজ খট করে শব্দ শোনতে পায় রিধি। কিছু বোঝার আগেই কাজ জানালায় ঠাস ঠাস ভেঙে পড়ে। সে চমকে ওঠে। সেই মুহূর্তের মধ্যে জানালা দিয়ে ঢোকে একজন রিধির ঘরে, মুখ ঢাকা, হাতে অস্ত্র। সে রিধি দিকে পিস্তল তাক করে বলে, চিৎকার করো না, আমরা শুধু ভিডিওর বদলা নিতে এসেছি। রীতি চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখন বাকি দুজন ঢুকলো ঘরে। রীতিকে বলে, তোর গা থেকে কাপড় খোল, ভিডিও করবে এখন, খোল বলছি। রিধি ভয়ে আটকে ওঠে। সারা গা কাঁপতে থাকে ওর। কেঁদে ফেলে রিধি। মুখ থেকে যেন কথা বের হয় না। পিস্তল ধরে রিধি দিকে এগিয়ে আসে ছেলে। রিধির গায়ে হাত দেয়। তখনই একটা লাল আলো সেই ছেলেটার মাথায় এসে পড়ে। কিছু বোঝার আগেই একটা সাইলেন্সার পিস্তল থেকে গুলি চলে। ছেলেটার মাথায় গুলি লেগে উল্টে পড়ে যায়। দরজা দিয়ে শ্রাবণ প্রবেশ করে। শ্রাবণ লাফিয়ে পড়ে ওদের ওপর। এক হাতে পিস্তল আর এক হাতে ছুরি শ্রাবণের। তোদেরকে মারতে 3 সেকেন্ডই যথেষ্ট। এই সিচুয়েশনে ডায়লগবাজি নয়, গোলাবাজি হবে। কথাটা বলার শ্রাবণ বাকি দুজনকে গুলি করে, কিন্তু শেষের জন্য গুলি চালায় শ্রাবণের ওপর। ওরা দুজন পড়ে যায়, তবে শ্রাবণের কাঁধে এসে লাগে একটা গুলি। রক্তে ভেসে যায় শার্ট। রিধি কান্নায় ভেঙে পড়ে। আরিয়ান, ঠিক আছো তুমি? তুমি আমাকে বাঁচাতে এসে নিজে মরতে বসেছো। শ্রাবণ ফ্লোরে বসে পড়ে। চোখে সেই পুরনো শান্তি যেটা সে পেয়েছিল প্রথম রিধির ছবিগুলো মুছে ফেলতে পেরে। সেই রক্তাক্ত শরীরটাকে সামনে নিয়ে বলে, বলেছিলাম না আমি আলো হলে মরে যাব? তোমার সামনে আলো হতে চেয়েছিলাম। রাতে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নামে। রিধি বসে আছে শ্রাবণের পাশে। ডাক্তার এসে শ্রাবণের চিকিৎসা করে দিয়েছে। শ্রাবণ, রিধি কেউই ঘুমায়নি। রিধি চুপচাপ তার হাত ধরে রাখে। রিধি মৃদু গলায় বলে, তুমি শ্যাডো হান্টার, আমি জানি। তুমি ভেবেছো আমি তোমাকে ঘৃণা করব, কিন্তু না। আসলে এখন আমার হারানোর কিছু নেই। ভিডিও কেন হুট করে ভাইরাল হলো জানি না। সবার সাথেই তো মিশতাম। হ্যাঁ, একটু অহংকারী ছিলাম, ছেলেদেরকে পাত্তা দিতাম না, কিন্তু কারো ক্ষতি তো করিনি। ভার্সিটিতে যাবার মুহূর্তে ফোনে মেসেজ কল আসা শুরু করো, আমার নাকি লিংক ভাইরাল হয়েছে। ভিডিওটা যতক্ষণে দেখি ততক্ষণে সেটা বাবার কাছেও পৌঁছে গেছে। কোথা থেকে কি হলো জানি না, পুরোটা ভেঙে পড়ি। নিজেকে সামলাতে কষ্ট হয়। কোনো বন্ধুকে কাছে পাইনি আমি। কেউ মানসিকভাবে সাপোর্ট করেনি আমাকে। সবাই হাসি তাচ্ছিল্য আর মজা নিয়ে ঘৃণার চোখে দেখেছে। কখনো ভাবিনি স্বাভাবিক হতে পারবো। তারপর তুমি এলে, নিজেকে আবিষ্কার করলাম। তোমার সাথে কথা বললে নিজেকে বেশ হালকা লাগে। প্রথমে এড়িয়ে চলার চেষ্টা করেছিলাম, আস্তে আস্তে তা হারিয়ে গিয়ে তোমার সাথে কথা বলার ভেতরে আনন্দ খুঁজতে শুরু করি। এখন আমি নিজেকে সামলাতে পারি। তুমি কিন্তু বললে না তুমি শ্যাডো হান্টার ব্ল্যাক গোস্ট কিনা। শ্রাবণ চোখ খুলে তাকায়। এই প্রথম খাঁটি চোখে রিধিকে দেখছে। চোখে কোনো ঘৃণা নেই, অন্ধকার নেই, আছে কেবল আলো আর ভালোবাসা। শ্রাবণ আস্তে গলায় বলে, এসব বাদ দাও। তুমি যদি অনুভব করো আমাকে ভালোবাসো, তবে সেই অনুভবটা তোমার কাছে আরো বৃদ্ধি পাক। রিধি কেঁদে ফেলে। আধো শোয়া শ্রাবণের কাঁধে মাথা রাখে। তারা একে অপরের খুব কাছে এসেছে। দুই আহত জ্বলন্ত হৃদয় যেন একে অপরকে জুড়ে দেয়। সকাল হয়েছে। রাহিদ সাহেব এসেছে ঘটনা শুনে। পুলিশ, সেনা সব যেন এক করে ফেলেছেন তিনি। শুধু তারা নয়, রাহিদ সাহেবের বাড়ির সামনে সাংবাদিকরাও ভিড় করেছে। গুজব রটে গেছে নেতার মেয়েকে খুনের চেষ্টা, কিন্তু কেউ জানে না কে রক্ষা করলো তাকে। শ্রাবণ তাকে ব্যান্ডেজ মোড়ানো শরীরে বান্দায় দাঁড়িয়ে, তার পাশে রিধি। রিধি হেসে বলে, তুমি এখন আমার ব্ল্যাক গোস্ট না, তুমি আমার আর্ম। তুমি এখন আমার অহংকারী রানী না, তুমি আমার হৃদয়ের হ্যাকার। তারা দুজন হেসে পড়ে। সে যেন একটা যুদ্ধ জয়ের পর নিঃশব্দ শান্তি। এই যেন দুজন ছায়ার মুখোমুখি হয়ে হালো হয়ে ওঠা। স হিডেন সার্ভার রুম, লর্ড লন্ডন। কুইন এক্স নামক এক
মুখহীন হ্যাকার লিডার ছায়ার মতো বসে আছে তার মনিটরের সামনে। পর্দায় ভেসে উঠেছে এক নাম, ব্ল্যাক ঘোস্ট। আর এক নামে আর এক পাশে রিধির মুখ। হোয়াইট এক্স স্ক্রিনে তাকিয়ে বলে, ভালোবাসা আমাদের অস্ত্র নয়, এদের দুর্বলতা। ব্ল্যাক ঘোস্ট যদি প্রেমে পড়ে সে নিজেকে ধ্বংস করবে। হ্যাকারের ঠিক করা ব্ল্যাক ঘোস্ট এই সব তথ্য হ্যাক করবে। তার পুরনো আইডি, ডেটা, গতিপথ সবকিছু ট্রেস করা হবে। গভীর রাত, শ্রাবণ তার রুমে বসে কোডিং করছে। তার ল্যাপটপ স্ক্রিনে এখন শুধু একটাই নাম আসে, সেটা হলো কুবাইন এক্স। শ্রাবণ গোপন একটি হ্যাকিং প্রোটোকল চালু করে। তার কোড নেম প্রজেক্ট সিকুমেন। তার উদ্দেশ্য ভিল লক সিস্টিকেটের অর্থলিগ্ন ফাঁস করে দেওয়া। শ্রাবণ নিজের ব্যাক ঘোস্ট নামের আইপি রিমুভ করে দিয়েছে। নতুন একটি নাম দিয়ে সে ডার্ক ওয়েবে আসে। এখন সে এনআরসি 0 নামে এসেছে। তবে এই নামটা এক আন্তর্জাতিক হ্যাকার আইডেন্টিটি বা ব্ল্যাক ঘোস্ট থেকেই ভয়ানক। রিধির চোখে এখন শ্রাবণের প্রতি আত্মবিশ্বাস নয়, বরং অস্থির কৌতূহল। শ্রাবণ নিজের ব্যাপারে রিধিকে কিছুই বলেনি। শ্রাবণের আসল পরিচয় জানতে চাইলেও শ্রাবণ কিচ্ছু বলে না। তাই রিধি সিদ্ধান্ত নিয়েছে শ্রাবণের সবকিছু খুঁজে বের করবে একাই। রিধি তার বাবার সাহায্যে সাইবার এজেন্সি কোম্পানিতে আসে। পুরনো কিছু ফাইল স্টল রুমে যায়, ফাইল ঘাটে থাকে। হঠাৎ কিছু রিপোর্ট পায়। 2018 সালের সময়ের কথা। সেখানে লেখা, সাইবার ফায়ার হ্যাকিং অ্যাটাক, প্রধানমন্ত্রী বাজেট ফাইল সিক, হ্যাকার পরিচিত A0। আর 2021 UAE স্যাটেলাইট সিস্টেম ব্রেকডাউন দাই ব্ল্যাক ঘোস্ট, 0 লিঙ্ক সাসপোস্ট। রিধি ফাইলগুলো দেখে রীতিমতো শীতল হয়ে যায়। মনে মনে বলে, শ্রাবণ কি সেই এনার্জি 0 হ্যাকার? তার মনে গর্জন দিয়ে ওঠে প্রশ্নটা। সে ধীরে ধীরে ভয় পেতে শুরু করে। ভালোবাসা আর ভয় যেন একে অপরের গলা চেপে ধরেছে রিধির। রিধি শ্রাবণের সার্ভার রুমে লুকিয়ে থাকে। সে দেখতে পায় সেখানে একটি ডায়েরিতে হাতে নিয়ে যাবে, তখনই তার নিচে থাকা একটি ছোট ফ্ল্যাশ ড্রাইভ চোখে পড়ে। রিধি সেটা নিয়ে বেরোতে গিয়েই দেখে শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে। শ্রাবণের চোখে আগুন, ঠোঁটে অদ্ভুত নীরবতা। তুমি আমার রুমে গোপনে এসেছো নাকি? তুমি তো আমার জীবনে গোপনে এসেছো, তাই না? দেখো রিধি, তুমি আমার সব কিছু জানো। আমি তোমার কিছুই গোপন করিনি। সব বলেছো? কিছুই বলনি তুমি আমাকে। আমার মনে হচ্ছে তুমি ভালোবাসার অভিনয় করছো আমার সাথে। তুমি এনআরসি 0 সংগঠনের লিডার, তাই না? শ্রাবণের মুখ শক্ত হয়ে যায়। রিধি আমি ছদ্মবেশ বলেই বাঁচতে পারি, আমি 0 বলেই তোমায় বাঁচিয়ে রাখতে পারি রিধি। ছুটে বেরিয়ে যায় রুম থেকে। শ্রাবণ তাকে আটকায় না। এজেন্সি 0 হ্যাকার গ্রুপটাতে ভয়ঙ্কর একটা হ্যাকার, যাদের নামে সাইবার জগতে অনেকগুলো কেস রয়েছে। আর রিধি সেসব জেরেই হয়তো শ্রাবণকে অপছন্দ করতে শুরু করেছে। শেষ রাত, ধানমন্দির একটা পুরনো গ্যারেজ। রিপোর্টার রিজওয়ান হাসান একটি এক্সক্লুসিভ খবর পেয়ে রাতের অন্ধকারে ক্যামেরা নিয়ে এসেছে এখানে। তার হাতে ফ্রি লক ও এনআরসি 0 সংক্রান্ত একটা ভিডিও ক্লিপ ছিল। কিন্তু সাংবাদিককে এখানে রায়ান একটা খবর সাংবাদিকের কাছে ছড়িয়েছে যে রিধিতে থাকা আরিয়ান নামের ছেলেটা রিধির ভিডিও করেছে। আর আরিয়ান সেই গ্যারেজে আছে তার লোকের সাথে দেখা করতে। একটা ভিডিও পাঠানো হয়েছে রিদওয়ানের কাছে। রিদওয়ান গ্যারেজের ভিতরে এসে ক্যামেরা সেট করার আগেই সেই ভিডিওটা দেখতে থাকে। ভিডিওতে দেখা যাচ্ছে রাহিদ সাহেবের মেয়ের পাশে যাকে দেখা যাচ্ছে সে আসলে ব্ল্যাক ঘোস্ট বা এজেন্সি 0, যাকে AICC হিসেবে চিনে সবাই। এই ভিডিওটা সে কালকে প্রকাশ করবে। আজকের ভিডিওটা কালেক্ট করে রেদওয়ান ক্যামেরা সেট করতেই 3 জন ছেলে আসে সেখানে। রেদওয়ান কিছু বুঝে ওঠার আগে একটা ছেলে রেদওয়ানের চোখের ভেতর ছুরি ঢুকিয়ে দেয়। সেখানেই রেদওয়ান ছটফট করতে করতে মারা যায়। রেদওয়ান আর পারেনি ভিডিওটা প্রকাশ করতে। ওরা ক্যামেরা, ফোন সব নিয়ে যায়। সকালে একটা খবর ছড়িয়ে পড়ে, সাংবাদিক রিজওয়ান খুন। শেষবার দেখা গিয়েছে একজন মুখোশধারীর সঙ্গে। পুলিশ বলেছে ভিডিও ক্লিপের জন্যই হয়তো টার্গেট ছিল সে। সিটিভি ফুটেজে 3 জন ছায়ামূর্তি দেখা যায়, আর সেই ফিঙ্গার হুবহু ব্ল্যাক ঘোস্টের মতো। রিধি থমকে যায়। নিউজটা বারবার দেখছে সে। কাল রাতে রিধি বাইরে আসে, ঘুম আসছিল না। সেই সময় কালো পোশাক পরা আরিয়ান বাড়ির ভেতরে প্রবেশ করে। রিধি কেবল তার দিকেই তাকিয়েছিল। আর সকালের এমন নিউজ দেখতে পায় সে। তবে কি আরিয়ান রেদওয়ানকে খুন করেছে? কিন্তু কেন? রিধি ভাবছে। আরিয়ান কি শুধু একজন হ্যাকার নাকি খুনিও? রিধির মনটা খারাপ হয়ে যায়। রিধি জানে না কারা তার পেছনে পড়েছে। রিধি এতটুকু জানে, যারা তার পেছনে পড়েছে তারা রিধির খুব কাছের মানুষ ছিল। রিধি একটা লিস্ট বানায় তার পছন্দের বার কাছের মানুষগুলো কারা ছিল। ভাবতে ভাবতে রিধি ওর ল্যাপটপ অন করে। সেদিন অ্যাটাক হবার পর রিধির রুমে আসে শ্রাবণ। রিধিকে একটা টর অ্যাকাউন্ট খুলে দেয়, যেখানে রিধি যেন তার নিজের বিষয়ে অনেক কিছুই লিখতে পারে। রিধি লেখেও তাই। আজকে ঢুকেছে সে প্রথম লিস্টে, যার নাম হলো রেদওয়ান। রেদওয়ান আঙ্কেল রিধির খুবই আদর করত, অথচ সে আজ খুন হয়েছে। রাহিদ সাহেবের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল রেদওয়ান। তারপর আছে ভার্সিটির ডিল শরীফ সাহেব, পিয়ন
হাকিম মিয়া, বান্ধবী মিম, প্রিয়া, আশিক, নেহাল, প্রণয়। এখন টর অ্যাকাউন্টে বেশ ভালোভাবেই চালাতে পারে। মূলত রিধি নিজে টর অ্যাক্সেস করতে জানতো না। টর্চ নেটওয়ার্ক, অনিয়ন, রাউটিং, ডার্ক ওয়েব এখন এসব ছিল তার জন্য অজানা। শ্রাবণ গোপনে রিধিকে একটা এনক্রিপ্টেড মোবাইল ও অ্যালেক্স দিয়েছে চোরের জন্য, যাতে সে অনেকদার পর চ্যানেলে যোগাযোগ না করে। শ্রাবণ চেয়েছিল রিধি কোনোদিন ঝুঁকিতে পড়লে চোর এর মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করতে পারে। চোর এ রিধির অ্যাকাউন্ট ছিল এক ধরনের হোস্ট অ্যাকাউন্ট, যেটা শ্রাবণ আগে থেকেই তৈরি করে দিয়েছিল এবং রিধিকে গোপনে ব্যবহার শিখিয়েছিল এরকম প্যানিক মোডের জন্য। তাই রিধি সেই অ্যাক্টিভেশনটা ছিল জরুরি ভিত্তিতে। সে জানতো না এটি টোর, শুধু জানতো এই অ্যাপে বিপদে পড়লে শ্রাবণের সঙ্গে যোগাযোগ হবে। রিধি সেখানে শুধু সারফেস ওয়েব বুঝে, যেমন ফেসবুক, গুগল, ডার্ক ওয়েব বা ফাইল শ্রম বা ব্ল্যাকচেন সিরিয়ান সম্পর্কে তার ধারণা ছিল না। এটি আজকে আরও একটা কারণে এসেছে এখানে। ব্ল্যাক হোস্ট সম্পর্কে তার জানা দরকার। আজকে রেদওয়ান খুনের হিউজে ব্ল্যাক হোস্টের দেখানো হয়েছে। প্রণয় নিখোঁজ, রায়ানের কোনো খবর নেই। তার আগে 3 জন খুন হয়েছে, যারা ছিল রিধির বাড়ির কাজের লোক মতিন, রাহিদের বিজনেস পার্টনার শাখওয়াত, রাজনৈতিক বন্ধু খালিদ। তাদেরকে নাকি পুড়িয়ে মারা হয়েছিল, কিন্তু কে করেছে সেটা জানা যায়নি। রিধির সন্দেহ এসব কিছু তাদের বাড়িতে আসা সাইবার অফিসার আরিয়ানের কাজ। ব্ল্যাক হোস্ট কি তবে আরিয়ান? এসব সম্পর্কে সব জানতে চাই সে নিজেই। ঘাটাঘাটি করছে নিজের মতো। হঠাৎ রিধি একটি চ্যাট গ্রুপে অ্যাড হয়ে যায়। এমন সময় একটা মেসেজ আসে সেখান থেকে। তুমি যদি জানতে চাও আনার্সি জিরোকে, তবে নিজের ভিতরের অনুভূতিগুলোকে হারানোর সাহস রেখো। রিধি চমকে দেয়। এই কোয়ারেক্স কোর হলো আইএক্স এঞ্জিনস। এটা একটা অ্যাডভান্স সফটওয়্যার বট, যেখানে ব্যবহারকারীর মিশন নেট নিজে থেকেই নিজেকে ইনস্টল করতে পারে এবং চর এর ভিতর আইডি ট্যাগ করতে পারে। রিধির ফোনে শ্রাবণ নেই এনক্রিপ্টেড টর অ্যাপ দিয়েছে। সেই অ্যাপ শ্রাবণের নেটওয়ার্কের মাধ্যমে নিরাপদ ছিল, কিন্তু রিধির খুব কাছের একজনের মাধ্যমে রিধির ফোনে একটি স্লেট স্ক্রিপ্ট ঢোকানো হয়েছিল, 0 ডে এক্সপ্লোড, যার মাধ্যমে অক্সিন এক্স রিধির টেক্সট অ্যাক্সেস করতে পেরেছে। রিধি ভয় পেয়ে দ্রুত ল্যাপটপ অন করে। শ্রাবণ এদিকে গোপনে ঢুকে পড়ে ভিল লক এর ডেটা সেন্টারে। খুবাইন এক্স তখনও তার পিছির সামনে বসা। সে বুঝতে পারছে না রিধির ট্র্যাপটা কাজে লাগবে কি না। রিধির ক্ষতির আগে ওর সাথে থাকা ব্ল্যাক হোস্ট সরাতে হবে। তবে সে কে? শ্রাবণ জানে রেদওয়ানের কাছে যেসব ভিডিও ফাইল পাঠিয়েছিল সে খুবাইন এক্স এর কাজ। তাই শ্রাবণ পিসির দিকে তাকিয়ে বলে, তারা আমার পরিচয় ছড়াচ্ছে, আমি এবার তাদের অস্তিত্বই মুছে দেব। শ্রাবণ ভিকল সার্ভারকে ঘিরে ফেলেছে ভাইরাস সফটওয়্যারের মাধ্যমে। জাস্ট একটা লাইন লিখলেই সেটা ধ্বংস হয়ে যাবে। শ্রাবণ লাইন টাইপ করে, সুডো ইনজেক্ট সিস্টেম অর্ম ইনফার্নো 07, আর পরের মুহূর্তে 13টি ভিলক সার্ভার ধ্বংস হতে শুরু করে। রাই সাহেবের মেজাজ খুবই খারাপ। তার রাজনৈতিক দলের লোকেরা তারাই বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিকল্পনা করেছে, কিন্তু কে করছে জানে না কেউ। রাহিদের বেস্ট বন্ধু বা খুবই কাছের বন্ধু রামজান আলী, যে কিনা দলের এমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে এসেছে তার বাড়িতে। রাই সাহেবের ঘরে তখন রাতের শেষ প্রহর। ভেতরে আলো কম, জানলার বাইরে হালকা বাতাসে পর্দা নড়ছেন। তিনি হাত ঘড়ি খুলে ড্রয়ারে রাখলেন। এমন সময় দরজায় কড়া নাড়ে। রামজান প্রবেশ করে, পরনে পাঞ্জাবি, চোখে পুরনো রাজনৈতিক কূট কৌশলের ক্লান্ত ছায়া। রামজান বসতেই রাহিদ বলে, ভাই, আমার দলের লোকেরা আমার সাথে বেইমানি করছে, তুমি তো জানো। রামজান সিগারেট ধরিয়ে ঠোঁটে নিল, ধোঁয়া ছাড়াই বাতাসে। তারপর গলা খাকারি দিয়ে বলে, চিন্তা করো না, আমি সব দেখেছি। সময় খারাপ গেলে এমনই হয়। তোমার মেয়েকে নিয়ে যে ঘটনা ছড়িয়েছে সেটার ভিডিও এখন আর নেই। সবাই জানতে পেরেছে এটা ফেক ভিডিও ছিল, কিন্তু অনলাইন থেকে কে এসব রিমুভ করলো? আমার জন্য সরকার সাইবার এজেন্সি থেকে একজন অফিসারকে পাঠাবে। মানে কই? এমন খবর তো আমরা জানি না। আর এসবের জন্য মন্ত্রী সাহেবের কেন সাইবার অফিসারকে পাঠাবে? সত্যি এসেছে, ওর নাম আরিয়ান মির্জা, সে সব করেছে। পাগল নাকি? কোনো অফিসার আসার কথা না, আমি নিজে দেখেছি বিষয়টা। মানে? না, কিছুই না। দেখি তোমার অফিসারকে ডাকো। সাইবার এজেন্সির লোক সে, মনে হচ্ছে সেই তোমার মেয়ের ক্ষতি করতে চায়। রাহিদ কিচ্ছু বলে না, মাথাটা চক্কর দিচ্ছে, কিন্তু চোখে স্পষ্ট কষ্ট। হঠাৎ তিনি বললেন, সেসব পরে আসছি। আমার মেয়েকে নিলয় এই ভিডিওটা কারা বানালো রমজান? কারা এভাবে আমার মেয়ের জীবন শেষ করতে চায়?
রামজান একটু থেমে বলে, তুমি জানো না কিছুই। শোনো, রাজনৈতিক শত্রুদের সংখ্যা গুণে শেষ করা যাবে না। ওরা চাই তুমি পদত্যাগ করো, না হলে তোমার মেয়ের জীবন দিয়ে খেলবে। রাহিদ চুপ। বুঝতে পারছে না সত্যিই কে বন্ধু কে শত্রু, কিন্তু তিনি জানেন রামজান সেই পুরনো দিনের বন্ধু যার সঙ্গে ছাত্র রাজনীতি করতেন। আজকাল তার উপস্থিতি কিছুটা অদ্ভুত লাগে, কিন্তু বিশ্বাস ভাঙার মতো কিছু হয়নি কখনো। আরিয়ানকে ডাক দেয় রাহিদ। আরিয়ান আসে সামনে। এই যে আমার জন্য যে অফিসার এসেছে তার নাম আরিয়ান। আরিয়ান, তুমি আরিয়ান? হুম। আচ্ছা থাকো রাহিদ, এখন আসি। রামজান দ্রুত বের হয়ে যায়। রাহিদ বুঝতে পারে না কি হয়েছে রামজানের। রাহিদ তার ঘরে চলে যাওয়ার পর পা বাড়ায়। শ্রাবণ তাকে থামায়, জানায় তার সাথে কথা আছে বাগানে যেতে। ওরা বাগানে আসে। গভীর রাত হয়েছে। শ্রাবণ দাঁড়িয়ে আছে রাহিদের সামনে। শ্রাবণ বলে, রেদওয়ান আপনার ঘনিষ্ঠ বন্ধু ছিল, ব্যক্তিগত সাংবাদিক ছিল, তাই না? হ্যাঁ, তাকে কে যেন মেরে ফেলেছে। বিষয়টা অনেক জটিল, কিন্তু কেন? রাহিদ সাহেব শত্রু হলো গায়ে জড়ানো কাপড়ের মতো। একটু কাছে থাকলে বন্ধু, আর অনেক কাছে আসতে চাইলে ভাববেন সেই শত্রু আমার। শত্রু কখনো বাহিরের কেউ হয় না, নিজের কাছের লোকেরা হয়। কি বলতে চাচ্ছ? সে ছিল কোয়াইন এক্সের গোপন সদস্য, এমন একজন ঘরের শত্রু যে ভিতর থেকেই আপনার পরিবারকে ধ্বংসের চেষ্টা করছিল। কি? যিনি রিধির ফোন থেকে সমস্ত ব্যক্তিগত ডেটা চুরি করে কোয়াইন এক্সকে পাঠাতো। এআই জেনারেটেড পর্ন ভিডিও বানানোর জন্য রিধির ছবি সরবরাহ করে সেই, যাতে আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়া যায় এবং আপনাকে জনসম্মুখে হেয় করা হয়। রেদওয়ান নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য আপনাকে সরিয়ে দিতে চেয়েছিল। রিধিকে অপমানিত করা ছিল পরিকল্পনার একটা ধাপ। সেদিন রিধির উপর অ্যাটাক করা হয়েছিল আপনার আরও এক কাছের বন্ধুর আদেশে। কে সে? এত ব্যস্ত কেন রাহিদ সাহেব? আজ সব কিছু বলবো। সব শোনার পর বুঝে যাবেন আমি কে। মানে? এত প্রশ্ন কেন করেন? আমার কাছে রিধির জন্য হুমকির অনেক মেসেজ আসে। সে জানায় তোর মতো হ্যাকার কিছুই করতে পারবে না। রিধিকে আমাদের কাছে পাঠিয়ে দে, ওর ইজ্জতই তো শেষ করেছি, এবার জীবনটাও শেষ হবে। আর এটা পাঠানো হয়েছিল রায়ানের ফোন থেকে। রায়ান রেদওয়ানের ছেলে, জানেন তো? তার মানে রেদওয়ান আর রায়ান একসাথে? হ্যাঁ, আরও চমক বাকি আছে। এই সব কিছুর পিছনে মাস্টার মাইন্ড হলো রমজান, যে আপনার অতি কাছের বন্ধু। কি কি বলছো তুমি? সে কেন এমন করবে? এই নিন পেন ড্রাইভ, জানতে পারবেন সব। আসি রাহিদ সাহেব, আমার কাজ শেষ, বাকিটা আপনার কাজ। মানে কোথায় যাবে আরিয়ান? আমি আরিয়ান নই, আমি শ্রাবণ, হ্যাকার ব্ল্যাক ঘোস্ট, যে সাইবার ওয়ার্ল্ডের হ্যাকার গ্যাং এনার্জি জিরো এর লিডার, যে গ্যাংয়ের উপর ইন্টারপোলের কেস আছে 10টা। মানে তো তো তুমি সেই হ্যাকার যে নাসার সিস্টেম 24 ঘন্টার জন্য বন্ধ করে তথ্য চুরি করে নিয়েছিলে, সুইস ব্যাংকের মিলিয়ন মিলিয়ন ডলারের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়েছিলে? এমন কোনো কথা বলে না। মুচকি হাসেছে। রাহিদ চমকে গিয়েছে, তবে এটা বুঝে গিয়েছে সব জানার পরেও তার কিছু করার থাকবে না। শ্রাবণ হাঁটা ধরে। পেছন থেকে রাহিদ বলে, তুমি আমার বাড়িতে এসে আমার মেয়েকে কেন রক্ষা করলে? শ্রাবণ আর প্রশ্নের জবাব দেয় না, সে হাঁটা ধরে। কালকে থেকে রিধি শ্রাবণকে খুঁজে পাচ্ছে না। শ্রাবণের রুমের সামনে এসে দেখে গেছে, কিন্তু শ্রাবণ নেই। রাহিদ সাহেবের শ্রাবণের দেওয়া পেন ড্রাইভ চেক করে, সেখানে একটি ভিডিও দেখতে পায় রাহিদ। ভিডিওর ভিতরে রাহিদের সব পরিচিত লোক, রিধির বন্ধুরাও আছে। রামজান সবাইকে বলছে, দেখো, তোমাদের টেবিলের 2 কোটি টাকা আছে। তোমরা 15 জনে ভাগ করে দেওয়া হবে যদি কাজটা করে দাও। কি কাজ স্যার? রাহিদের মেয়ের কোনো গোপন ভিডিও ভাইরাল করা পারবে তোমার? কিন্তু স্যার, রিধের কোনো বয়ফ্রেন্ড নেই। তার চ্যাট হোক বা ভিডিও কিছুই তো আমরা পাবো না। তাহলে কিভাবে করব? পারবো, ওর ছবি দিয়ে আমি ভিডিও বানাবো। একটা হ্যাকার গ্রুপ আছে লন্ডনে। আমি তাদের সাথে কথা বলতে চাই। কি কি করতে হবে সব জানবো আমি। রাহিদ, তোমার জন্য আমি হোম মিনিস্টার হতে পারিনি। আমার চেয়ারটা তুমি কেড়ে নিয়েছো। তোমার সাথে অস্ত্রে নয়, খেলবো সাইবার গেম। দেখি কিভাবে তুমি নিজেকে বাঁচাতে পারো। এরপর টাকার সব রামজান ওদের ভিতর বিলিয়ে দেয়। রাহিদ এটা দেখে কেঁদে ফেলেছে। এইভাবে কাছের মানুষ কিভাবে পারলো তার ক্ষতি করতে? কিন্তু শ্রাবণ কোথায়? রিধি কোথাও শ্রাবণকে খুঁজে পাচ্ছে না। সে তার রুমে ঢোকে। রুমটা একদম ফাঁকা। টেবিলের ওপর একটি পেনড্রাইভ রাখা। পেনড্রাইভটা হাতে নেয়। সে এটা ওপেন করে। সেম ভিডিও সেও দেখতে পায়। শ্রাবণ এইসব কিছু হ্যাক
করেই পেয়েছে। এই ভিডিওটা করেছিল রেদওয়ান। তার প্ল্যান ছিল রমজানের পরে ব্ল্যাকমেল করে টাকা হাতাবে, কিন্তু তার আগেই রেদওয়ান মারা গেছে। রমজান গাড়িতে বসে আছে, সে জানে আরিয়ান বলে কেউ নেই, কারণ সরকার রাহিদের জন্য যে অফিসারকে পাঠিয়েছিল সেই অফিসার রমজান নিজেই সরিয়ে দিয়েছে। তাই আরিয়ান হলো ব্ল্যাক হোস্ট, যা রায়ানের তথ্য অনুসারে সবটা বুঝেছে রমজান। গাড়ির দরজা বন্ধ করে সে এক মোবাইল ফোন চালু করে। স্প্রেতে দেখা যায় স্ক্যান স্পলার সিগন্যাল। সে কল করে কারো কাছে। রাহিত এখন কিছু বুঝে উঠতে পারিনি, মেয়েটাও চুপচাপ আছে, ভিডিওর ফেক প্রমাণ সরিয়েছে, তবে এবার ব্ল্যাক কোটকে সরিয়ে দিতে হবে। ওপাশে গলা ভেসে আসে, রোবোটিক ঠান্ডা ভয়েসে বলে, ইউনিয়ন অ্যাক্টিভ আছে, মেয়েটার থেকে দূরে সরে গেলেই কাজ শুরু হবে। ঘুম থেকে ওঠার আগেই রিদির পুরো পরিচয়টা এবার ডাক ওয়েবে ছড়িয়ে যাবে। শ্রাবণকে সরানোর সময়ের ব্যাপার মাত্র। রিধি শ্রাবণের টেবিল থেকে আনা পেনড্রাইভের ভিডিও দেখার পর বুঝতে পারছে না কে বন্ধু কে শত্রু। প্রেম প্রিয়া সবাই তার আশেপাশেই ছিল, আজ তারা চুপ। রিধি ঘরে বসে শ্রাবণের দেওয়া এনক্রিপ্টেড অ্যাপে ঢোকে। সেখানে সে একটি নতুন মেসেজ দেখে। তোমার শত্রুরা কেবল তোমার বাইরের নয়, যারা হাসে তারাই ছুরি চালায়। বিশ্বাস করো না কাউকে, এমনকি নিজের ছায়াকেও না। ব্ল্যাক ঘোস্ট। রিধি এক মুহূর্তে দাঁড়িয়ে থাকে, চোখে তার জল। সে জানে না শ্রাবণ কোথায় কি করছে। শ্রাবণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিধির মন বলে শ্রাবণ আজও দূরে নয়, আজও সে ওর জন্য ছায়া হয়েই দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটা সকাল 8টা ছুঁই ছুঁই। রাইট সাহেব বাংলোর বারান্দায় দাঁড়িয়ে রিধি চুপচাপ নিজের রাস্তা দেখতে থাকে। টিভিতে ঘুরছে ভার্সিটির ডিন শরীফ ও পিয়নের খুনের খবর। সংবাদে বলা হচ্ছে, প্রিন্সিপাল শরীফ হাসানের মৃত্যুর পেছনে একটি ব্ল্যাক হ্যাট সাইবার গ্রুপের সম্পৃক্ততা পাওয়া গেছে। হৃদির বুকের ভিতর থেমে আছে ঘূর্ণিঝড়। সে জানে এই সব কিছুর পেছনে আছে কেউ, যে তার খুব কাছের। কিন্তু কে? শ্রাবণ নাকি হুবাইন এক্স? সে আবারও টর অ্যাপটি খুলে বসে। সেই এনক্রিপ্টেড ঘর যেখানে শ্রাবণ একদিন তাকে ঢুকিয়ে বলেছিল, আজ সেখানে একটি নতুন বার্তা এসেছে। হৃদি তীব্র ক্ষোভে মোবাইলটা টেবিলে ছুঁড়ে মারে। তার চোখে অশ্রু, ঠোঁটে নীরব প্রশ্ন। তাহলে কে আমার পাশে ছিল আর কে দূর শুধু দেখছিল? আমি কিভাবে ধ্বংস হই? সে উঠে দাঁড়ায়। আর বসে থাকলে হবে না, এবার তাকে নামতে হবে খেলার মাঠে। প্রতিটা বন্ধুর মুখোশ খুলে দিতে হবে। রিধির দুপুরে ছুটে যায় পুরনো বান্ধবী মিমির বাসায়। মিমি দরজা খুলতেই কিছু থতমত খেয়ে যায়। রিধি, তুই হঠাৎ? হঠাৎ না মিম, বহুদিনের জমে থাকা প্রশ্ন নিয়ে এসেছি। কি বলছিস বুঝতে পারছি না। রিধি হঠাৎ ব্যাগ থেকে একটা ছোট পেন ড্রাইভ বের করে দেয়ালে ছুঁড়ে মারে। এই পেন ড্রাইভে আছে এক অডিও রেকর্ডিং, রমজান শেখের সাথে তোর কথা। কি দরকার ছিল রমজানের টাকায় আমার ভিডিও বানাতে, আমার পার্সোনাল ছবি পাবলিশ করতে? মিমের মুখ সাদা হয়ে যায়, সে কাঁপতে থাকে। হঠাৎ করে হু হু করে কাঁদতে শুরু করে দেয়। আমি চেয়েছিলাম একটা স্কলারশিপ, একটা প্রজেক্টের কাজে আমাকে জড়িয়েছিল রমজান। আমি জানতাম না এমন ভিডিওটা তোর জন্য হবে। বিশ্বাস কর রিধি, বিশ্বাস কর। আমি তোকে কিছু বলবো না মিম, কিন্তু আমার একটা অনুরোধ, সব সত্যি পুলিশের কাছে বলবি। ওরা তোকে ধরে নিয়ে যাওয়ার আগেই নিজের সামনে আয়। আর যদি এটা না করিস তবে জানিস তো এই কাজের সাথে জড়িত প্রতিটা মানুষই খুন হচ্ছে, তুইও খুন হবি। মিম মাথা নিচু করে বসে পড়ে। তার কান্না থামছে না। রিধি একে একে যারা বেঁচে আছে সবার কাছে যায়, একই রকম কথা বলে সবাইকে। রাত গভীর হচ্ছে। শ্রাবণ গভীর নেটওয়ার্কের ভেতর। তার সামনে ভেসে উঠেছে লক সার্ভারের ভাঙা ডাটা। প্রতিটি ফাইল থেকে সে টেনে আনছে মেসেজ, ভয়েস, এনক্রিপ্টেশন লক। হঠাৎ সে দেখে একটি ফোল্ডার দেখতে পায়। ফোল্ডারটির নাম HAIN রিধি কস। ফোল্ডারটি খোলা মাত্র একাধিক ক্লিপ পাওয়া যায় সেখানে। কোয়াইল এক্সের সাথে রমজান শেখের গোপন মিটিংয়ের রেকর্ডিং পাওয়া যায়। শ্রাবণ মুচকি এসে বলে, তোরা শুধু একটা মেয়ের ভিডিও তৈরি করিসনি, তোরা একটা মেয়ের জীবনটাকে বিক্রি করেছিলি। আমি এখন তোদের পরিচয় ছড়িয়ে দিব ব্লক চেইনে, CDNA টরের প্রতিটা কোণে। পপের সোর্স অ্যালেক্স দিয়ে এক অজানা চ্যানেলে সেই সব ফাইল ছড়িয়ে দেয়। ওদের মুখোশ নিজেই খুলে পড়তে শুরু করে। এদিকে শ্রাবণের লোকেশন ট্র্যাক করা যাচ্ছে, কারণ কেউ একজন তার সিস্টেমের সিলেক্ট কোড প্রবেশ করিয়ে দিয়েছে। কুইন এক্স এখন শ্রাবণের সিস্টেমও ঢুকেছে। শ্রাবণকে বলে, তুমি যদি নায়ক হও তবে ভয় পাবে না, কিন্তু তোমার নায়ক হওয়ার শক্ত হলো তুমি আগে একা মরবে। আমি মরবো ঠিকই, কিন্তু তোরা আগেই পড়বি। ভালো চাস তো যে দেশে আছিস সেখান থেকে নিজেদেরকে লুকিয়ে ফেল, নয়তো বাঁচবি না। তারপর অ্যানিলিয়েশন নামের একটা ধ্বংস প্রক্রিয়া শুরু হয়, যার ভেতর দিয়ে কুইন এক্স নিজেই ফেসে যায় ব্ল্যাক চেইন র্যাম লুপে।
পুলিশ এখন একের পর এক প্রমাণ পায় রমজান শেখের ব্ল্যাক অ্যাকাউন্টে বিদেশি ফান্ডের লেনদেন আর অডিও রেকর্ড সেখানে বলা হয়েছে। আমাকে দলে চেয়ারে বসাতে হলে রাহিতকে সরাতেই হবে। তার জন্য দরকার ওর মেয়ে রিধির মানসিক মৃত্যু। রাহিত সমস্ত রেকর্ড শুনে বসে পড়ে সোফায়, তার চোখ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। পুলিশের কাছে সব তথ্য দিয়েছে রাহিত নিজেই। আরো নতুন কিছু সামনে আসতে শুরু করেছে। ঠিক তখন রিধির সামনে আসে রাহিদের। বাবা, তুমি একদিন বলেছিলে আমার চোখের জলই তোমার বড় ভয়। আজ আমি কাঁদছি তোমার কাছের মানুষের জন্য। রাহিত তার দিকে তাকায়, যেন প্রথমবার মেয়েকে নতুন করে দেখছে। তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমি সেদিন তোকে বুঝতে পারিনি। আমি শুধু আমার চেয়ারের দিকে তাকিয়েছিলাম। রিধি কিচ্ছু বলে না, চলে যায় সেখান থেকে। একটু পর জানা যায় রমজানের বিরুদ্ধে তার সঙ্গী সাথীরা, রিধির বন্ধুরা প্রমাণ দিচ্ছে। এর মধ্যে রমজান পলাতক। খবরে পাবলিশড হতে থাকে রমজান শেখ এখন পলাতক। আন্তর্জাতিক পুলিশ হন্যে হয়ে খুঁজতে থাকে। রাতের শেষে রিধি তার ফুল বাগানের সামনে দাঁড়িয়ে আছে। হাওয়ায় তার চুল আর গাছে থাকা ফুল উঠছে। পেছনে এসে দাঁড়ায় শ্রাবণ। রিধি বুঝতে পারে কে যেন এসেছে তার পেছনে। চমকে দেখায়, দেখে শ্রাবণ দাঁড়িয়ে আছে। রিধি বলে, তুমি হ্যাঁ, কোথায় ছিলে কদিন? আগুনের শিখার মতো ছায়া মানব আর কোথায় থাকবে। দেখো, মজা করো না। শোনো রিধি, তোমাকে শেষ কথা বলতে এসেছি। আমি আরিয়ান নই, আমি শ্রাবণ। আমি একজন হ্যাকার, তবে সরকারি হ্যাকার নই। আমার একটা গ্রুপ আছে। আমি এক প্রকার ক্রিমিনাল, কিন্তু কেউ জানে না। তবে আমি এসব করেছি শুধু তোমার জন্য। তোমার ভিডিও আমার টিমের ছেলে দেখেছিল। তোমাকে আমি আগে থেকেই চিনি। তুমি যে ভার্সিটিতে পড়ো সে ভার্সিটি থেকে অনেকটা দূরে একটা বস্তি আছে। সেখানে একটি মেয়ের দুটো পা নেই। তুমি এমনিতে অহংকারী, কিন্তু প্রতি মাসে 2বার করে তুমি সেই বস্তিতে যেতে বন্ধুদের নিয়ে। সেখানে গিয়ে সব বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতে, তাদের জন্য কাপড় কিনে দিতে। এটা আমি জানতাম। একদিন বৃষ্টিতে ভিজে গিয়েছিলে তুমি। তোমার পাশে একটা বাচ্চা ছেলে এসে ছাতা এগিয়ে দেয়। ছাতাটা আমি পাঠিয়েছিলাম। তোমাকে আগে থেকেই ভালোবাসতাম আমি। তোমার ভিডিও দেখার পর জানতে পারি এসব ফেক ভিডিও। নিজেকে সামলাতে পারি না, রাগে সারা শরীর কাঁপতে থাকে। তাই সিদ্ধান্ত নেই তোমাকে হেল্প করব। এরপর চলে আসি এখানে মিথ্যা নাম দিয়ে, মিথ্যা পরিচয়ে। তোমার কোনো ক্ষতি করতে আসিনি, ভালোবাসি বলেই পাশে এসেছিলাম। শ্রাবণ চুপ হয়ে যায়। রিধির চোখে যেন জল গড়িয়ে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে খুনি ভেবেছিলাম শ্রাবণ, অথচ তুমিই ছিলা একমাত্র মানুষ যে আমাকে রক্ষা করছিল। শ্রাবণ ধীরে রিধির কাছে এসে দাঁড়ায়। দুজন পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। চাঁদ প্রথম আলোই দিচ্ছে। রাহিদ সাহেব জানলার পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখেন। মুখে তার ক্লান্ত হাসি। তিনি বুঝতে পারছে আজ তার মেয়ে একজন ছায়ার ভিতর থেকে আলো খুঁজে পেয়েছে। মালয়েশিয়া আর পেনাং বিমানবন্দরে রাত 3টার সময় রমজান শেখ মাথা নিচু করে মুখে দাড়ি লাগিয়ে পাসপোর্ট ভুয়া নাম দিয়ে প্রবেশ করতে চায়। হাতে একটা কালো ব্যাগ, ভেতরে $3.7 মিলিয়ন সমপরিমাণ ক্রিপ্টো কারেন্সি হার্ট ওয়ালেট। কিন্তু ঠিক তখনই ভেতরের মাইক্রোফোনে এক কমান্ডো ভেসে ওঠে। স্পেশাল ইন্টারপোল ইউনিট তাকে বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্কে ডাক করায়। তার চোখে আতঙ্ক। পুলিশকে বলে, তোমরা জানো না আমি কে? আমি বাংলাদেশের সরকারের উচ্চপদস্থ। রমজানের আইস থেকে সব ফাইল এক্সপার্ট করে পাঠানো হয় ঢাকার রাহিদ সাহেবের হাতে। ফাইলের মাঝে এক ভয়ঙ্কর নাম দেখা যায়, অপারেশনের পাপেট থ্রোন, যেখানে লেখা রাহিদের পতনের পর তার চেয়ারে বসবে রমজান। ভিডিও বানানো হবে তার মেয়েরকে ব্যবহার করে, বাকহোস্ট দিয়ে হ্যাক করে ছড়িয়ে দেওয়া হবে আন্তর্জাতিক মিডিয়ায়। রমজান আটক হয়েছে। রিধি সেই সুযোগে থানায় আসে। সে জানায় রমজান কিভাবে তার বান্ধবী মিম, আশিক, নেহাল, শরীফ সাহেবকে ব্যবহার করেছে সেই ব্ল্যাক হোস্ট, সে এজেন্সি গ্রুপের সদস্য, আর কিভাবে শ্রাবণ তাকে বাঁচিয়েছে, যদিও নিজের নাম কোথাও দেয়নি। এসব শুনে পুলিশ চায় শ্রাবণকে চক্ষুষ সাক্ষী হিসাবে পেতে, কিন্তু সে কোথায়? সেদিন রাতে শ্রাবণ রিধিকে কি করতে হবে বলে চলে যায় আবারও। শ্রাবণ নিজেকে বাঁচাতে রমজানকে ব্ল্যাক হোস্ট বানিয়ে দিয়েছে। সেদিনের পর রুবাইন এক্স নিজের রাস্তা থেকে সরে গিয়েছে। মাসখানেক কেটে যায়। রিধি এখন সবার সাথে ভার্সিটিতে আসে আর চায়, আর কোনো চিন্তা নেই ওর। তবে সে শ্রাবণকে অনেক মিস করে। কিন্তু শ্রাবণ কোথায়? শ্রাবণ বসে আছে রোহিত সাহেবের সামনে। ওর গায়ে একটা ডেনিম জ্যাকেট, চোখে চশমা, মুখে চিরচেনা লিপ্ত হাসি। রাহিদ সাহেবের মুখোমুখি বসেছে। রাহিদ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি কে? আপাতত একজন প্রেমিক। রাহিদ একটু রাগে না। সে শ্রাবণের দিকে তাকিয়ে বলে,
আমার মেয়ে তোমাকে মিস করে। ওর পাশে যদি তুমিই থাকো আমি খুশি হব। শ্রাবণ অবাক হয়ে তাকায়। এতদিন ধরে ছায়ায় থাকা মানুষটা আজ আলোয় দাঁড়িয়েছে। রাইস সাহেব মেনে নিয়েছে শ্রাবণকে। রিধি কোথায় স্যার? তাদে শ্রাবণ দৌড়ে আসে ছাদে। হৃদি ছাদে দাঁড়িয়ে, আকাশ পড়ে আছে নীলাভ আলোয়। সে মনে মনে ভাসছে, এই পৃথিবীতে কয়জন এমন থাকে যারা ছায়ার মতো ভালোবাসে কিন্তু কখনো সামনে আসে না। ঠিক তখনই পেছনে এসে দাঁড়ায় শ্রাবণ, হাতে হৃদির বাগান থেকে আনা ফুল। সে লুকিয়ে বলে, রিধি। চমকে যায় যে শ্রাবণ পাশে এসে দাঁড়ায়। সে বলে, তুমি অনেক খারাপ, বারবার আসো আবার চলে যাও কেন? এবার একেবারে থাকতে চলে এসেছি। কেন গিয়েছিলে? কোয়াইন এক্সকে ধ্বংস করতে, কিন্তু সে মাফ চেয়ে নিয়েছে। এইসবই করো, আর প্রেম করা লাগবে না। প্রেমে পড়েছিলে বুঝি? এক গাধা হ্যাকারকে ভালোবেসেছিলাম। ইস, তুমি গাধা, ফুল এনে দাঁড়িয়ে কেন? প্রপোজ করো। দেখলা কিভাবে ফুল এনেছি? ফুলের গন্ধ আমার চেনা আবুল। ভালোবাসি রিধি। ভালোবাসি আমার ছদ্মবেশী হ্যাকার। হৃদি জড়িয়ে ধরে শ্রাবণকে। রাহিদ সাহেব সেটা লুকিয়ে ভিডিও করে। মনে মনে বলে, সমাপ্ত।